আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মোটামুটি চ্যাপ্টার 3 এর অনেকগুলো ক্লাস করেছি এবং থিওরি সহ কনসেপ্ট সহ কিছু কিছু জিনিস বুঝছিলাম। তো আজকে মোটামুটি ধরো তোমাদেরকে সিকিউ স্টার্ট করব। মানে একবার তো সিকিউ করছিলাম আমরা সংঘর্ষ রিলেটেড, এখন আমরা করব হলো যে চ্যাপ্টারের যেই বাকি পোর্শনটুকু, মানে যেই আরেকটা সিকিউ আসে ওই পার্টটুকু। তো দেখো আমি একটু হেডিং দিয়ে দিছি যে এখানে সিকিউ এটা টাইপ 1, হ্যাঁ মানে এটা হলো মানে সংঘর্ষটা যদি বাদ দেই তাহলে ওটা তো টাইপ 1 আর এটা টাইপ 2 আরেকটা আছে আর কি। তো দেখো এই টাইপ যে সিকিউটা এটা হলো নিউটনস সেকেন্ড ল থেকে, নিউটনের সেকেন্ড ল থেকে কি হবে আমাদের এই টাইপের সিকিউ গুলো আসবে। তো দেখো তো কোয়েশ্চেনটা কি বলছে। কোয়েশ্চেনটা বলছে 10 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থায় আছে। প্রত্যেকটা লাইন শোনো, প্রথমে যখন কিনা তোমরা কোনো কোয়েশ্চেন করবা বা কোয়েশ্চেনের অ্যান্সার করতে যাবা, আগে কি করবা বলো তো, আগে সুন্দর মতো তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের লাইন পড়বা, প্রত্যেকটা লাইনের সাথে সাথে এটা মাথাতে ঢুকে আনিবা যে আমার কি কি গিভেন ডেটা আছে, মানে কি কি ডেটা তোমাকে ওরা দিয়ে দিছে। ঠিক আছে, তো দেখো কি বলছে, 10 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থায় আছে। ওকে ভালো, স্থির অবস্থা আছে। এর উপর 5 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করা হলো। তার মানে কি বলতেছে যে প্রথমে বস্তুটা কেমন ছিল, স্থির, পরে কি করছে, পরে হলো 5 সেকেন্ড যাবত এই যেই 10 নিউটন বলটা প্রয়োগ করছে কতক্ষণ যাবত, 5 সেকেন্ড যাবত। ওকে, এরপর বস্তুটি 5 সেকেন্ড যাবত সমবেগে চললো। কথাটা বুঝো, প্রথমে বলছিল স্থির, পরে বলছে 5 সেকেন্ডে 10 নিউটন বল প্রয়োগ করছে, পরে কি বললো, পরে বলছে যে পরের যেই 5 সেকেন্ড ওই 5 সেকেন্ড কেমনে ছিল, স্থির মানে সমবেগে ছিল। কেমনে ছিল, সমবেগে। এখন দেখো আবার 10 সেকেন্ড যাবত 5 নিউটন বল প্রয়োগ করলো। জিনিসটা কি খেয়াল করছে, এখানে সেগমেন্ট কিন্তু অনেকগুলা। যখন তোমরা কোনো একটা কোয়েশ্চেন দেখবা, দেখার সাথে সাথে ডিসিশন নিবা এখানে ডেটা কি কি আর সেগমেন্ট কি কি। যেমন প্রথমে একটা সেগমেন্ট ছিল স্থির, পরের সেগমেন্ট ছিল 10 নিউটন বল 5 সেকেন্ড যাবত, পরের সেগমেন্ট ছিল 5 সেকেন্ড যাবত সমবেগে চলছে, তারপরের সেগমেন্ট কি ছিল 10 সেকেন্ড যাবত 5 নিউটন বল প্রয়োগ করছে। ঠিক আছে, এই কয়েকটা মানে কথাগুলো কি করবো আমরা মাথায় নিয়ে নিব। এবার দেখো গ নাম্বার কোয়েশ্চেন, প্রথম 10 সেকেন্ডে মুছে গেছে, লিখছিলাম মুছে গেছে, প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে। হ্যাঁ, তো তোমরা কি করবা, প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করবা। তো তোমাদেরকে আমি একটা কথা একটু বলে রাখি, যখন কিনা তোমরা দেখবা যে কোনো একটা কোয়েশ্চেন দিছে আর ওইখান থেকে চিত্র আঁকা যায়, তোমরা চিত্র এঁকে ফেলবা। এখন কথা হচ্ছে আপু চিত্র আঁকবো মানে, চিত্র আঁকবা মানে তোমার নিজের ভালোর জন্য, কারণ তুমি যখন কিনা একটা জিনিসকে চিত্রের সাহায্যে রিপ্রেজেন্ট করবা, জিনিসটা কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে তোমার জন্য। ইজিয়ার হবে না বলো, ইজি হয়ে যাবে। এখন অনেকে কোয়েশ্চেন করতে পারো যে ছবি আঁকবো, এই যে চিত্রটা যে আঁকবো এটা কি আমি কি পেন্সিল নিব, কম্পাস নিব? ভাই কিচ্ছু লাগবে না, তোমার পেন্সিল কম্পাস কিচ্ছুর দরকার নেই। তুমি এই যে হাতের যে কলমটা আছে না, ওইটা দিয়ে জাস্ট নিজে একটা খস রাখবা। কার জন্য, তোমার নিজের ভালোর জন্য। কার জন্য, টিচারকে বোঝানোর জন্য যে হ্যাঁ আমি বুঝছি। ঠিক আছে, এটা তো অত নকশা করার কিছু নাই। এমন অনেক পোলাপান দেখি ভাই নকশা করে, নকশার দরকার নেই তো, নকশার আসলেই দরকার নেই। তুমি কি করবা, শুধু অঙ্কটা করবা। তো দেখো চিত্র যদি আঁকি, ধরো এটা হলো সেই 10 কেজি ভরের বস্তু, ও প্রথমে কেমনে ছিল, স্থির ছিল। ঠিক আছে, তারপর কি করছে, পরে 5 সেকেন্ড যাবত, ধরো এখান থেকে এটুক হলো 5 সেকেন্ড, এই 5 সেকেন্ড যাবত ধরো 10 নিউটন বল প্রয়োগ করছে। তো বল প্রয়োগ করার ফলে এখানে কি ছিল, একটা ত্বরণ ছিল, আর এখানে ত্বরণ থাকা মানে কি একটা বেগ ছিল। তারপরের 5 সেকেন্ড কি ছিল, এই যে দেখো পরের লাইনে, তারপরের 5 সেকেন্ডও সমবেগে গেছে। সমবেগে মানে কি, এই যে এখানে বললাম যেহেতু বল প্রয়োগ করছো তার মানে এখানে একটা কি আছে, ত্বরণ আছে, আর ত্বরণ থাকা মানে কি বেগের পরিবর্তন। তার মানে এই যে আদিবেগের পরে এখানে বল প্রয়োগ করার কারণে একটা বেগ লাভ করছে। এই যে এই বেগটা দিয়েই পরের 5 সেকেন্ডও কেমনে গেছে, সেম ভাবে গেছে, মানে আগের বেগটাকে ধরেই। ঠিক আছে, আগের বেগটাকে ধরেই কি পরবর্তীতেও গেছে। ওকে, তারপর দেখো এরপর বলছে এই যে 5 সেকেন্ডের সেগমেন্ট শেষ, এরপর বলছে যে লাস্টের 10 সেকেন্ড, এই যে এখান থেকে একটু, সাপোজ এখান থেকে একটু, লাস্টের 10 সেকেন্ড আবার কি করছো, 5 নিউটন বল প্রয়োগ করছো। ঠিক আছে, তো এইটুকু কি মনে করো ক্লিয়ার? চিত্রটা বুঝছো কিনা একটু দেখে বলো। চিত্রটা তো আমি আহামরি কিছু করি নাই, আমি একটা বস্তুকে লিখছি যার ভর হলো 10 কেজি, ও প্রথমে স্থির অবস্থায় ছিল এটাকে ডিনোট করছি, তারপর ওর ওপর 5 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করছে, তার মানে ওর একটা ত্বরণ আছে, একটা বেগ আছে, এইটুকুকে লিখছি। তারপরের 5 সেকেন্ড ও সমবেগে গেছে। সমবেগে গেছে মানে কি, ওই যে আগের যেই ত্বরণ
আগের ত্বরণের ফলে একটা বেগ যে পাইছি ওই বেগে পরের 5 সেকেন্ড গেছে, এন্ড লাস্টের সেগমেন্টের যে 10 সেকেন্ড ও কেমনে গেছে 5 নিউটন বলে গেছে। ঠিক আছে, আবার এখানেও সেম কথা, যেহেতু এখানে বল প্রয়োগ করা হয়েছে তার মানে এখানে কি আছে, ওর একটা বেগ আছে, রাইট? যেহেতু এখানে কি করা হয়েছে, বল প্রয়োগ করা হয়েছে, ওর এখানে একটা বেগ আছে, একটা ত্বরণ আছে। ওকে, এটুক পর্যন্ত বুঝছো কিনা? এবার চলো অঙ্কটা সলিউশন করি। আমাকে কিন্তু বলছে যে প্রথম 10 সেকেন্ড, হ্যাঁ এই যে প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে এস এর মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো এস এর মান নির্ণয় করার জন্য তোমরা সেকেন্ড চ্যাপ্টার থেকে মাল্টিপল সূত্র পড়ছো। মাল্টিপল মানে অনেকগুলো সূত্র পড়ছো। একটা কি পড়ছিলা, যদি ত্বরণ দেওয়া থাকে তাহলে কি এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই না? আরেকটা কি পড়ছো, এস সমান ভিটি, তাই না? এটা কখন, এটা হলো তখন যখন কি থাকবে, ত্বরণ থাকবে, ত্বরণ বা সমত্বরণ। ওকে, আর যখন এই যে এস ইজিক্যালস টু ভিটি, এটা কখন, এটা যখন কিনা তোমাকে মেনশন করবে যে সমবেগে যাচ্ছে, যখন কিনা মেনশন করবে কি সমবেগে যাচ্ছে, তখন কি করবা, এস সমান ভিটি এই সূত্র অ্যাপ্লাই করবা। এখন চলো দেখে বলো, এই চিত্রের মধ্যে প্রথম 10 সেকেন্ড মানে কি, এই যে এই সেগমেন্ট আর এই সেগমেন্ট না, এই যে এই 5 সেকেন্ড, এই 5 সেকেন্ড। তো এখন বলো তো, এই যে প্রথম 10 সেকেন্ড এই বস্তুটা কি সেম ভাবে গেছে নাকি ডিফারেন্ট ওয়েতে গেছে? অফকোর্স ডিফারেন্ট ওয়েতে গেছে না? প্রথমে কেমনে গেছে, প্রথমে গেছে হলো ওই যে একটা ত্বরণ ছিল, দেখো যে 10 নিউটন বল প্রয়োগ করছো, যার ফলে একটা ত্বরণ আছে। ঠিক আছে, তারপরের 5 সেকেন্ড কেমনে গেছে, সমবেগে। তার মানে এই ডিফারেন্ট ওয়ের জন্য, মানে এই ডিফারেন্ট ওয়ের জন্য তুমি দূরত্ব হলো কয়টা, দুইটা। একটা হলো প্রথম সেগমেন্টে মানে প্রথম 5 সেকেন্ডের দূরত্ব, আরেকটা কি, আরেকটা হলো পরের 5 সেকেন্ড দূরত্ব। এরপর এই দুইটা দূরত্বকে কি করবা, যোগ করে দিবা। ঠিক আছে, কারণ আমাদের কি চাইছে, 10 সেকেন্ডের দূরত্ব না। চলো আল্লাহর নাম নিয়ে স্টার্ট করি। তো তুমি কি লিখবা, প্রথম 5 সেকেন্ডে যে যে ডেটা দেওয়া আছে এগুলাকে লিখবা। প্রথম 5 সেকেন্ডে ওর আদিবেগ, আদিবেগটা কি 0, তাই না? এরপর বস্তুর ভর জানো, এগুলা লিখবা। বস্তুর ভর এম সমান কত, ওই যে 10 কেজি, এটা জানেন, তাই না? তারপর কি জানেন বলেন, তারপর জানেন যে ওর উপর মানে ওই যে বল মানে প্রযুক্ত যেই বল, বলের মানটা কত, 10 নিউটন। ঠিক আছে, বলের মানটা কত এখানে, 10 নিউটন। এখন বলো তো, তোমাদেরকে আপু সূত্র শিখাইছি না, বল এফ সমান কি এম এ, তার মানে কি ওর একটা ত্বরণ আছে, যতক্ষণ ধরে আমি বলতেছি ওর একটা ত্বরণ আছে, ত্বরণ আছে, এই যে এখন পাবো ত্বরণটা, আমরা এখন পাবো। তো লিখবা বল এফ সমান কি এম এ, এফ এর মানটা তো 10 নিউটন, এম এর মানটা জানো ওই যে 10, আর এর জায়গায় এ, আমরা এই ত্বরণটা পেয়ে গেছি কত, 1 পাবো, কারণ এই যে এই 10 এই পাশে গুণ, এই পাশে আসলে কি ভাগ, তাহলে ত্বরণটা কত পেলাম, ত্বরণটা পেলাম হলো 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটুকু কি বুঝছো, যে প্রথম ক্ষেত্রে মানে প্রথম 5 সেকেন্ডে যেহেতু আমাকে বলের মানটা দিয়ে দিছে, তাহলে আমি এখান থেকে কি পাবো, একটা ত্বরণটা বের করছি। তাহলে এখন কি লিখবা, যে প্রথম 5 সেকেন্ডে সমত্বরণে যায়, সমত্বরণে যায়, অতএব দূরত্ব S1, যেহেতু দুইটা দূরত্ব পাবো S1 দিয়ে ডিনোট করবা, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে ইউ এর মানটা কত বলো, আদিবেগটা যেহেতু স্থির অবস্থায় ছিল, তার মানে ইউ এর মানটা 0, আর 0 ইন্টু সামথিং কি হবে 0। ঠিক আছে, 0 প্লাস হাফ এর মানটা লিখো, টির মানটা লিখো। তো এখান থেকে টির মানটা হলো 5, 5 কে স্কোয়ার করলে কত হবে 25। ঠিক আছে, তারপর এখান থেকে তুমি যদি অ্যান্সারটা লিখো কত হবে 12.5 মিটার। এটা হলো S1 এর মান, এটা কার মান, এটা হলো S1 এর মান। ঠিক আছে, আচ্ছা এরপর আমি কি করব বলো তো, এরপর আমার কি বের করতে হবে, S2 এর জন্য যেই দূরত্বটা মানে এই যে এই 5 সেকেন্ড মানে 5 সেকেন্ড পরে 5 সেকেন্ডের জন্য যেই দূরত্বটা, ওইটা আমার বের করতে হবে না? আর পরের 5 সেকেন্ডে কেমনে গেছে, সমবেগ। তাহলে এখন এখান থেকে দেখে বলো তো, ওর আদিবেগটা তো ছিল 0, বাট 5 সেকেন্ড পর কি ওর একটা নির্দিষ্ট বেগ হয়েছে না? কথা বলো, নির্দিষ্ট একটা বেগ হয়েছে না? হ্যাঁ, আর এই নির্দিষ্ট বেগেই কি ও পরের 5 সেকেন্ডে গেছে না? তাহলে তোমার এখন কি করতে হবে, শেষ বেগটা বের করতে হবে। বস্তুর 5 সেকেন্ড পর শেষ বেগটা বের করবা। কি করবা, বস্তুর 5 সেকেন্ড পর শেষ বেগটা বের করবা। তাহলে চলো বের করি। তো এখানে তোমরা কি লিখবা, যে 5 সেকেন্ড পর বস্তুটির শেষ বেগ। তোমরা সেকেন্ড চ্যাপ্টারে কিন্তু অনেক সূত্র পড়ছো। ঠিক আছে, এই যে শেষ বেগের সূত্র কি ইউ প্লাস এটি, এটা ছিল না বলো, ইউ এর মানটা 0, এর মানটা 1, টির মানটা কত 5। তাহলে এখান থেকে তোমাদের বেগের মানটা কত বের হয় 5 মিটার পার সেকেন্ড।
তার মানে পরের 5 সেকেন্ডে ওর শেষ বেগটা কত হবে বা ওর বেগটা কত হবে 5। তাহলে এখন কি লিখবা যে পরের 5 সেকেন্ডে বস্তুটি সমবেগে চলে। হ্যাঁ, এটা কিন্তু মেনশন করবা, সমবেগে চলে। অতএব এইখানে দূরত্বটা কি হবে, s2 সমান কি vt, v এর মানটা কত পেলা 5, আর টাইমটা কত পরের 5 সেকেন্ড যেহেতু 5, ঠিক আছে, টাইমটাও 5, তাহলে এখানে কত 25 মিটার। সো আলটিমেটলি এখন তুমি কি বের করবে, অতএব বস্তুটির 10 সেকেন্ডে দূরত্ব s সমান s1 প্লাস s2। এখন তাহলে এখান থেকে কত 12.5 প্লাস কত 25, সো যোগ করো। আপাতত মাথা কাজ করতেছে না, বাট তোমাদের মাথা কাজ করতে পারতে হবে। হ্যাঁ, 37.5 মিটার। ঠিক আছে, তাহলে এই হলো অ্যান্সার। যখন কিনা তোমাদেরকে বলবে যে অমুক সময় বা নির্দিষ্ট একটা টাইমের মধ্যে কি বের করতে, দূরত্ব বের করতে, তোমরা খেয়াল করবা যে এখানে সেগমেন্ট কয়টা বা কয় ভাবে যাচ্ছে। যেমন এই ম্যাথটাতে কয় ভাবে গেছিল, 2 ভাবে। একটা হলো কি প্রথম 5 সেকেন্ড সমতরণে, তারপরেরটা কি পরের 5 সেকেন্ড হলো সমবেগে। এই কারণে আমরা কি করছি, 2টা দূরত্ব বের করছি। 2টা দূরত্ব বের করে তারপর কি করলাম, 2টা দূরত্বকে যোগ দিয়ে আমরা বলছি যে হ্যাঁ ঠিক আছে, তাহলে কি হবে, এই যে দূরত্বটা হলো এটুক, মানে প্রথম 10 সেকেন্ডের দূরত্ব হলো এটুক। তো চলো এরপরে আমরা ম্যাথটা করি। পরের ম্যাথটা একটু ইন্টারেস্টিং। হ্যাঁ, মানে পরের যে ম্যাথটা আর কি, ঘ নাম্বারটা, এটা একটা গ্রাফের ম্যাথ। আমি ইচ্ছা করেই দিছি, চাইছিলাম একটা বল ভার্সেস সময় দিতে, ওটা আস্তে আস্তে দিব, মানে আস্তে, এইটা আগে করে নিই, তারপর ইনশাল্লাহ আমরা বল ভার্সেস সময় ওরকম একটা গ্রাফ করব। দেখো, তো তোমাদের কোয়েশ্চেনটা বলছে উদ্দীপক অনুযায়ী বেগ ভার্সেস সময় একটা লেখ অঙ্কন করো। তার মানে তোমাকে কি অঙ্কন করতে বলতেছে, বেগ বনাম সময় একটা লেখচিত্র অঙ্কন করতে বলতেছে। তোমরা সেকেন্ড চ্যাপ্টারে করছো না, বেগ বনাম সময় লেখচিত্র বলো। তার মানে বেগ বনাম সময় বলুক, ত্বরণ বনাম সময় বলুক, বা বল বনাম সময় বলুক, তোমাকে যেটাই বলুক না কেন, তোমার আগে কি বের করতে হবে, মানগুলো বের করতে হবে। যেহেতু এখানে বেগ বনাম সময় বলছে, তাহলে আমার আগে কার মানগুলো বের করতে হবে বলো তো, বেগের মানগুলো বের করতে হবে, তাই না? যেহেতু বেগ বনাম সময় বলছে, তার মানে এইখানে আগে আমাকে কার মান বের করতে হবে, বেগের মান বের করতে হবে। কার মান বের করতে হবে, বেগের মান। প্রত্যেকটা সেগমেন্টে যে বেগের মান আছে না, ওইটা বের করব। তো চলো, আমাদের এইখানে এই যে এই টাইপের ম্যাথ গুলাতে চিত্র যে কত বড় টাইপের একটা ভূমিকা পালন করে তোমাদের কোনো মানে আইডিয়াই নেই, এই যে এখন বুঝবা। চলো দেখি চিত্রটা আঁকি আবার। এই যে ছিল বস্তু 10 কেজি ভরের, আদিবেগ ছিল 0। তো প্রথম 5 সেকেন্ডে ওর মধ্যে 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছিল, যার ফলে ওর একটা বেগ পাইছিলাম, সেটা হলো কত 5 ছিল, তাই না? এর পরের 5 সেকেন্ডে ও সমবেগে গেছে, মানে ওর বেগ এইখানে যা ছিল, এই যে যেই পয়েন্ট, এই পয়েন্টে স্টার্টিং পয়েন্টে ওর বেগ যা ছিল, এন্ডিং পয়েন্টে ওর বেগ কি সেম, তাই না? কারণ কি ভাই সমবেগে গেছে। তারপরে লাস্টের 10 সেকেন্ড ওর মধ্যে কি করছো, 5 নিউটন বল দিছো, তাই না? এখন বলো তো, আদিবেগ ইউ না হয় পাইছো, এই পয়েন্টের ভি পাইছো, এই পয়েন্টের ভি পাইছো, কিন্তু এই পয়েন্টের ভি কি তোমার বের করা লাগবে না? অফকোর্স এই পয়েন্টের ভি কি বের করবা। তাহলে এখন বলো তো, এই পয়েন্টের ভি যদি বের করতে হয়, তুমি কি আবার আগের নিয়মে যাবা না? আগের নিয়মে কেমনে যাবা? ধরো এই যে এইখানে কি করছো, লাস্ট সেগমেন্টে কি করছো বলো তো, লাস্টের সেগমেন্টে তুমি বল প্রয়োগ করছো না, এই যে, তো বল প্রয়োগ করছো মানে কি ওর একটা ত্বরণ আছে, আর ত্বরণ আছে মানে কি ওর একটা বেগ আছে, মানে শেষ বেগটা আছে আর কি, ওর তেলে কি আছে, একটা শেষ বেগ আছে। তো তোমার বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করতে গেলে আগে তোমার কি করতে হবে, এখান থেকে আগে বেগের মানটা বের করতে হবে। এখান থেকে আগে কার মানটা বের করবা, বেগের মানটা বের করবা। চলো তাহলে এখন কি লিখবা, যে শেষের 10 সেকেন্ডে বস্তুটির বেগ। একটা জিনিস কি খেয়াল করছো, এই চিত্রটা আঁকার ফলে আমাদের কতটা ইজি হয়ে গেছে ম্যাথটা করা। তোমরা অ্যাকচুয়ালি কি করবে, এমনি চিত্র এঁকে এঁকেই নিজেদেরকে বোঝানোর জন্য, নিজেদের ভালোর জন্য, ঠিক আছে, যেন ভুলটা না হয়। কারণ এই চিত্র আঁকলে কিন্তু তোমার ভুলের সম্ভাবনা একদম এখান থেকে এখানে চলে আসবে। তো নিজেদের ভুলটাকে একটু শুধরিয়ে এভাবে করবা, ঠিক আছে? যা যা বলবো একটু মনোযোগ দিয়ে শুনবা, ইনশাল্লাহ পারবা। তো বলো ভি সমান কি, ইউ প্লাস এটি।
তাই না? ইউ এর মানটা কত? তার আগে ত্বরণটা পাইতে হবে, চলো ত্বরণটা পেয়ে নেই। তো তোমরা জানো এফ ইজ ইকুয়ালস টু কি এম এ, কারণ এখানে তো বল প্রয়োগ করছি, 5 নিউটন বল প্রয়োগ করছি, তাহলে এখান থেকে ত্বরণ এ সমান কি হবে? এফ বাই এম। তো এফ এর মানটা কত? 5 নিউটন। এম এর মানটা কত? এম এর মানটা হলো ওই যে 10 কেজি, তাহলে ত্বরণটা কত? 0.5। ঠিক আছে, তাহলে বলো ইউ এর মানটা কত? 0, তাই না? ইউ এর মানটা কত? 0। হে পোলাপান মনোযোগ, এই যে এইখানেই তোমরা ভুলটা করবা। এই যে এখানে ভি সমান ইউ প্লাস এটি, এইখানে তোমরা ঠাস করে বলো আপু ইউ এর মান না 0। কেন রে, ইউ এর মান 0 কেন হবে? অন্য কিছু হইতে পারে না? হইতে পারে। তো এই যে এখানে দেখো তো ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এখানের যে ইউ এটা কি? এটা হলো এই যে এই সেগমেন্টটা দেখো তো, লাস্টের সেগমেন্ট, এটা স্টার্টিং পয়েন্ট না? তো এটা স্টার্টিং পয়েন্টে তোমার ইয়েটা কত? আদিবেগটা কত? 5। তো ধাপধুপ করেই ইউ দেখলেই বইলা দিও না যে আপু 0, না এটা 0 না, অলওয়েজ 0 হবেও না। ঠিক আছে, তো এখান থেকে কি করবা বলো তো? যেটা বললাম যে এই যে লাস্টের সেগমেন্টের যে আদিবেগ, আদিবেগটা কত? 5। এই যে 5 বসাবা, এরপর তুমি এখন দেখে দেখে মান বসাও। আর টাইমটা কত? 10। তো এখানে 5 আর এটা ক্যালকুলেশন করলে আসে 5, তো এখানে কত আসছে? 10 মিটার পার সেকেন্ড। বুঝছি? তাহলে দেখছো প্রত্যেকটা সেগমেন্টে আমরা কি কি পাইলাম? বেগ পাইছি না? প্রত্যেকটা সেগমেন্টে কি পাইলাম বলো? বেগ পেয়ে গেছি। তাহলে এখন তুমি যে তোমার আর কি আটকায় বলো? তুমি তো এখন পারবা, পরেরটুকু পারবা না বলো? আচ্ছা আমি একটু মুছি, হ্যাঁ, না মুছলে কিন্তু হচ্ছে না, তো আমি এই সাইডটা মুছে দিই। দেখছো আমি ম্যাজিক জানি। ওকে, তো চলো বিসমিল্লাহির রহমানির রহিম। যে ডেটাগুলা পাইছি না, এটা কি একটু ছকের মাধ্যমে আমি একটু রিপ্রেজেন্ট করি। তোমাদের করার দরকার নেই, তোমরা ওই যে একবার লিখছো না, ওইটা লিখলেই হবে, কোনো সমস্যা নেই। মানে আমি জাস্ট একটু বুঝানোর জন্য আর কি। তো প্রথমে টাইমটা কত ছিল দেখো তো? 5 সেকেন্ড। তারপরের টাইমটা কত? 5, মানে 5 আর 5 কত? 10। এইখানে কিন্তু ভুলটা তোমরা করবা যে আপু এখানে 5 দেওয়া, পরেরটা তো 5 দেওয়া, আপনি এখানে 10 কেন লিখছেন? এটা একটা কোয়েশ্চেন। এখন বলো, এই যে এইখানে যখন আমরা ছক দেই বা যখন আমরা গ্রাফ আঁকি, তখন কি মান আস্তে আস্তে বাড়ে না? মান কি হয়? আস্তে আস্তে বাড়ে না? তো আপনাকে কি করতে হবে? মানগুলো বাড়াইতে হবে না? তো বাড়াইতে হবে মানে এইটারে 5 লিখে পরেরটাতে যদি 5ই লিখে দাও, সময় কিন্তু বাড়ে, বুঝো? সময় কিন্তু বাড়ে। বেগ বাড়তেও পারে, কমতেও পারে, সমানও থাকতে পারে, কিন্তু সময় প্রত্যেকটা ঘর বরাবর কি হয়? বাড়ে। ঠিক আছে, এটা একটু মাথায় নিয়ে নাও, সময় প্রত্যেকটা ঘর বরাবর কি হবে? বাড়বে। অনেকে আবার বলতে পারো আপনি 5 দেখেন এখানেও 5, ভাই থাক, সময় তো বাড়বে। ঠিক আছে, তো এই কারণে যে সময় বাড়াবা, যে প্রথমটা কি 5, পরেরটা 5 5 কত? 10, and the last one is 20। ঠিক আছে, এটুকু একটু মাথায় রেখো। বক্সটা একটা বেশি দিয়ে দিছি। সমস্যা নেই, আবার কি। আল্লাহু আকবার। ওকে দেখো, এবার বলো বেগটা কত? প্রথম 5 সেকেন্ডে বেগ কত? 0। তারপরে 5 সেকেন্ড পর এখানে বেগটা কত? আচ্ছা চলো জিনিসটা আরেকটু ইয়ে করি, ধরো এটা পুরোটা মুছি। একদম স্টার্টিং পয়েন্টে তো ইয়েটা কত ছিল? 0 ছিল না? একদম স্টার্টিং পয়েন্টে 0 ছিল না? তো চলো এখান থেকে একটু দেখি, 4টা বক্সই হবে, তাইলে আমি ঠিকই ছিলাম। যাই হোক, ভি আর এটা হলো টি, 1 2 3 4। আচ্ছা, প্রথমে টাইম কত ছিল? 0, একদম 0। তারপর কত? 5। তারপর এই যে 5 5 কত? 10, এন্ড ফাইনালি কত? 20। তো প্রথমে যখন সময় 0, মানে একদম আদি আদি একদম আদি পয়েন্টে, তখন ওর বেগটা কত ছিল? একদম 0 না? দেখো, তাহলে এই যে এখানে কি লিখবা? 0। আরে হাত দিয়ে লেখা যায়, হ্যাঁ। আচ্ছা, তারপরে 10 সেকেন্ডে, তারপর সরি 5 সেকেন্ড পরে ওর বেগ কত হয়েছে? 5। তারপর 10 সেকেন্ডে, মানে এই যে এখানে ওর বেগ কত? 5। দেখছো, আমি যখন চিত্রটা আঁকছিলাম তখন কি করছিলাম? এগুলো লিখে রাখছিলাম না যে এটার বেগ এত এত এত? প্রত্যেকটা পয়েন্টে কি লিখে রাখছিলাম না? দেখছো, এগুলো কিন্তু কাজে দিতেছে। এরপর কি? এরপর একদম লাস্টে ওর বেগ কত ছিল? বের করছিলাম, এই যে 10। একদম লাস্ট পয়েন্টে ওর বেগ ছিল কত? 10। তাহলে এখন তোমরা কি লিখবা? যে যে তথ্য অনুযায়ী, ঠিক আছে, উদ্দীপকের তথ্য অনুযায়ী এই যেভাবে লিখবা। একটু বাংলা কথা লিখো, বুঝছো? তোমরা অনেকে ভাবো যে আরে ফিজিক্সই তো বাংলা লেখার কি আছে, কিন্তু তোমরা কিন্তু ভুলে যাও যে ফিজিক্স মানে শুধু ম্যাথ না। ফিজিক্স মানে হলো ম্যাথ আর থিওরি মিক্সচার। তো থিওরি যেহেতু আছে, তো তোমাদেরকে ওটা কি অ্যাপ্লাই করতে হবে না? ওটা একটু দেখাইতে হবে না যে তোমরা থিওরিও পারো, শুধু ম্যাথ পারো না?
একটা টিচারকে ধরো খাতার মাধ্যমে তুমি স্যাটিসফাই কেমনে করবা, মানে টিচার কেমনে বুঝবে যে হ্যাঁ তুমি পারো, বলো তো? টিচার কি তোমার চেহারা চিনে? অফকোর্স না। তোমার খাতার মাধ্যমে তুমি ফুটায় তুলবা যে দেখেন স্যার বা ম্যাম আমি জানি, ঠিক আছে, আমি অনেক কিছু জানি। জানা জানা মানে কি তোমার লিখতে হবে, তুমি না লিখা বললে হবে না যে আমি অনেক জানি, ঠিক আছে? এটা একটু মাথায় রেখো। ওকে, দেখো তো উদ্দীপকের তথ্য অনুযায়ী কি করবা, বেগ বনাম সময় লেখো। অঙ্কন করা হলো। তাহলে বেগ বনাম সময় লেখো, অঙ্কন করবা। বলো বেগ বনাম সময় লেখো, আমার থেকে ভালো তোমরা পারো, আমার বিশ্বাস। এক্স অক্ষ বরাবর কি দিবা? সময়কে দিবা। ওয়াই অক্ষ বরাবর কি দিবা? বেগকে দিবা, তাই না? তো এখন চলো এক একটা সেগমেন্ট লিখি। তো প্রথমে কত? ওই যে 0 সেকেন্ড, তারপর কত? 5 সেকেন্ড, এরপর কত? 10, এরপর কত? 20, তাই না? একটু কি বুঝছো? একটু বুঝছো? ঠিক আছে, আমি বললাম না সেকেন্ড চ্যাপ্টার তোমরা পেরে থাকলে এটা তোমাদের জন্য কোনো ব্যাপারই না। এরপর কত? ওই যে বেগগুলো কত? 5, এরপর বেগ কত? 10। তো চলো আল্লাহর নাম নিয়ে এখন স্টার্ট করি। তো এখন পয়েন্ট পয়েন্ট বসাবা, হ্যাঁ, যে মানগুলো পাইছো এখন কি এগুলো বসাবা। তো প্রথমে একদম 0, তো ওর বেগ কত ছিল? 0। যখন কিনা 5 তখন এর বেগ কত? 5। যখন কিনা 10 তখন ওর বেগ কত? 5। ঠিক আছে, তো এগুলো এই যে এভাবে অ্যাড করবা। এই দেখো এগুলি একটু এমনি অ্যাড করবা, যে প্রথমে তো 0 ছিল, তারপর 5 সেকেন্ডে বেগ কত? 5। 10 সেকেন্ডে বেগ কত? 5। এন্ড ফাইনালি 20 সেকেন্ড ওর বেগ কত ছিল? 10। মানে এমনি একটু ডট ডট দিলে বেটার হয়, বা আমি তো ওই যে বোর্ডে লিখতেছি তো এই কারণে আমি একটু টান দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে বলো এগুলো তো অন্ধের ভাই কানাও পারে, তো এগুলো পারবা, এগুলো নিয়ে কোনো প্যারা নাই, ঠিক আছে না? তোমরা যারা সেকেন্ড চ্যাপ্টার করছো তারা এগুলো পারবা। তো এই টাইপের ম্যাথ যদি কখনো আসে, যে তোমাকে ধরো বললো যে অত সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করছো, তারপর বল প্রয়োগ করো নাই, বল প্রয়োগ করো নাই মানে কি? আগের যে বেগ ছিল ওইটা নিয়েও আগাইছে, ঠিক আছে? যদি কখনো তোমার সমবেগ উল্লেখ নাও করে, তারপরে তুমি চিন্তা করবা যে যেহেতু বল প্রয়োগ করি নাই, তার মানে এই যে বল প্রয়োগ করি নাই তার মানে কি? মানে হলো আগের যেই বেগটা ওইটা নিয়েও আগাইতেছে, ঠিক আছে? আগের যে বেগটা ওটা নিয়ে কি ও আগাচ্ছে, হ্যাঁ? ওকে, চলো তাহলে একটা টাইপে সিকিউ শেষ। যাই হোক পোলাপান, আমার একটু ঠান্ডা লাগছে, হ্যাঁ, তোমরা আবার কিছু মনে করো না। এইটা মানে হলো এই টাইপের ম্যাথ গুলা ভাই এত ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট বলার বাইরে। অনেকগুলা স্টার দিছি, হ্যাঁ, কেন? কারণ হলো অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো তো কি বলছে, যে চালের বস্তা সহ একটি ট্রলির ওজন এত নিউটন। কি বলছে? চালের বস্তা সহ একটা ট্রলির ওজন দিয়ে দিছে। ওজন দিয়ে দিছে যেহেতু আমরা এখান থেকে কি বের করতে পারবো? ভরটা বের করতে পারবো না? পারবো ইনশাল্লাহ। এরপর ট্রলিটিকে 2 নিউটন ঘর্ষণ যুক্ত কোন মেঝেতে 10 সেকেন্ডে 50 মিটার দূরে ঠেলে নেওয়া হলো। জিনিসটা বুঝো, একটা ট্রলির ওজন দিয়ে দিছে, এটা থেকে তুমি না হয় ভর পাবা। এরপর বলছে এই যে ট্রলিটাকে তুমি ঠেলা দিছো, তুমি একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করছিলা, বল প্রয়োগ করার পর কি করছে? এটাকে মানে বল প্রয়োগ করছো আর কি, বল প্রয়োগ করে 50 মিটার দূরত্বে নিছো। কত সেকেন্ডে? 10 সেকেন্ডে। কত সেকেন্ডে নিছো? 10 সেকেন্ডে ওরা 50 মিটার দূরত্বে নিছো। আর তোমাকে এখানে বলে দিছে যে এই যে এটার ঘর্ষণ বল কত? ঘর্ষণ বল হলো 2 নিউটন। আর এই যে মানে মেঝের যেটাতে ঠেলে নিছো আর কি, মেঝের ঘর্ষণ বল কত বলছে? 2 নিউটন। আচ্ছা, এরপর কি বলছে, যে যখন কিনা 10 সেকেন্ডে 50 মিটার দূরত্ব ঠেলে নিছো, বলতো এই যে 10 সেকেন্ড যাবত তুমি যে 50 মিটার ঠেললা, এই 10 সেকেন্ড যাবত তুমি কি কাজ মানে কি প্রয়োগ করাইছো? বল প্রয়োগ করাইছো না? বা বল প্রয়োগ করছো না? হ্যাঁ এক্স্যাক্টলি, তোমরা বল প্রয়োগ করছো। তো দেখো কি বলছে, এরপর প্রযুক্ত বল অপসারণ করা হলো। মানে 10 সেকেন্ডের পরে তুমি কিন্তু আর কোনো ঠেলা দাও নাই। কি বললাম বুঝছো? 10 সেকেন্ড পর্যন্ত তুমি ঠেলে নিছো মানে কি? তুমি বল প্রয়োগ করছো। কিন্তু 10 সেকেন্ডের পরে তুমি কিন্তু কোনো প্রকার কোনো বল প্রয়োগ করোনি। ওকে, ক্লিয়ার? এটু ডান। তাহলে আমার কি কি দেওয়া আছে? ভর পাবো আমি, ঘর্ষণ বল দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, আর টাইম দেওয়া আছে, ঠিক আছে? এই কয়েকটা ডেটা। দেখো গ নাম্বার কি বলছেন, ট্রলিটির উপর প্রযুক্ত বল নির্ণয় করো, বা প্রযুক্ত বল কত। তোমাদেরকে একটা সূত্র এখন আমি শিখাবো, এটা পেন্ডিং রাখছিলাম, কিছু কিছু জিনিস দেখবা যে করাবো, হ্যাঁ। তো প্রযুক্ত বলের একটা সূত্র আছে, যে প্রযুক্ত বল সমান, প্রযুক্ত বল সমান কার্যকরী বল
কার্যকরী বল যোগ কার্যকরী বল যোগ ঘর্ষণ বল। বুঝছো যে প্রযুক্ত বল সমান কি? প্রযুক্ত বল সমান হলো কার্যকরী বল যোগ ঘর্ষণ বল। প্রযুক্ত বল সমান কি? কার্যকরী বল যোগ ঘর্ষণ বল। কার্যকরী বলটা কি? ওই যে নিট বল পড়ছিলাম না, নিট বল, ওইটা। বুঝছো? প্রযুক্ত বল মানে কি? প্রযুক্ত বল মানে হলো কার্যকরী বল যোগ ঘর্ষণ বল। জিনিসটা খুবই সিম্পল ওয়েতে চিন্তা করো। ধরো এখানে যদি কোনো একটা ভারী একটা জিনিস থাকে, আমি যদি ওইটাতে বল প্রয়োগ করি, তাহলে আমার প্রযুক্ত বল মানে আমি টোটাল কতটুক বল প্রয়োগ করতেছি? প্রথম কথা, এই যে এই ট্রলি বা ধরো যে ভারী জিনিসটা, ওইটাকে গতিশীল করার জন্য বা ওইটাকে ত্বরান্বিত করার জন্য আমাকে কার্যকরী বল প্রয়োগ করা লাগতেছে। এরপর এই যে মেঝেতে একটা ঘর্ষণ বল আছে না, কারণ আমি একটা জিনিসকে ঠেলা যখন দিব তখন কি হয়, ধরো বস্তুটাকে আমি এদিকে নিতে চাইলে ঘর্ষণ বল কাজ করবে কি? বিপরীত দিকে না? তাইলে এই যে বিপরীত দিকের যে ঘর্ষণ বল, ওইটার বিরুদ্ধে আমার কি করা লাগতেছে? একটা কাজ করা লাগতেছে। তার মানে প্রযুক্ত বল সমান কি? প্রযুক্ত বল সমান হলো ঘর্ষণ বল আর কি? কার্যকরী বলের যোগফল। ঠিক আছে? প্রযুক্ত বল মানে কি? প্রযুক্ত বল মানে হলো কার্যকরী বল যোগ ঘর্ষণ বল। প্রযুক্ত বল মানে কি? কার্যকরী বল যোগ ঘর্ষণ বল। হ্যাঁ, এটি একটু মাথায় রেখো। এরপর তোমরা তো জানো, মোটামুটি তোমাদেরকে আমি এটা শিখাইছিলাম যে যে কোনো প্রকার বল মানে কি এম এ, যে কোনো প্রকার বল মানে কি এম এ, যে কোনো প্রকার বল মানে কি এম এ। তার মানে কার্যকরী বল মানেও কি এম এ। ঠিক আছে? কার্যকরী বল মানেও কি এম এ। যদি এখানে কার্যকরী বল চাইতো তখন আমি আবার প্রযুক্ত বলকে কি বলতাম? এম এ। ওকে, আচ্ছা, এবার চলো অঙ্ক করা শুরু করি। তো দেখো তো, ট্রয়টার উপর যেহেতু প্রযুক্ত বল নির্ণয় করতে বলছে, তো প্রযুক্ত বলের জন্য তোমার আগে কি লাগবে? যে ঘর্ষণ বল লাগবে। আপু এটা দেওয়া, ঘর্ষণ বলটা দেওয়া না? ঘর্ষণ বল দেওয়া। আর লাগবে কি? কার্যকরী বল। আর কার্যকরী বল মানে কি? এম এ। কার্যকরী বল মানে কি? এম এ। আর ঘর্ষণ বলকে কি দ্বারা প্রকাশ করা হয়? এফ দ্বারা। ঠিক আছে? ঘর্ষণ বলকে কি দ্বারা প্রকাশ করা হয়? ছোট হাতের এফ দ্বারা। এগুলো লাস্ট ক্লাসে অনেক পড়াইছি, মানে ভালোই পড়াইছি আর কি, অনেকখানি। তো এখন চলো গ নাম্বারটা সলিউশন করি। তো গ নাম্বারটা সলিউশন করতে গেলে আগে কি লিখবা? আগে লিখে নিবা যে কি কি দেওয়া আছে। ঠিক আছে? তো তুমি এখানে লিখবা যে ট্রলির ওজন, কিন্তু আমার তো ওজন নিয়ে কাজ নেই। ঠিক আছে না? আমার তো ওজন নিয়ে আপাতত কোনো কাজ নেই। তো এখানে লিখবা যে ট্রলির ওজন ডাব্লিউ সমান কত? 196 নিউটন। তুমি নিজেও ভালো মতো বুঝতেছো যে হ্যাঁ, আপু যেহেতু বলতেছে যে আমার ওজনের দরকার নাই, আই এম সিরিয়াস ভাই, এখানে ওজনের আসলেই দরকার নেই। ঠিক আছে? ওজন তো দরকার নেই, লাগবে কি? আমার ভর। তো তোমরা জানো ওজন ডাব্লিউ সমান কি? এম জি। তাহলে এখান থেকে তুমি কি বের করবা? এম এর মানটা বের করবা, যে 196/জি। তাহলে এখন এখান থেকে বের করে ফেলো। 20 কেজি। ভাবা যায়? ভরের মান কত? 20 কেজি। ঠিক আছে? এরপর কি লিখবা? এরপর লিখবা যে ওই যে সময় টি সমান কত? 10 সেকেন্ড। আর এখানে তোমার ওই যে দূরত্বটা কত? আর হ্যাঁ, ট্রলিটাকে যেহেতু ঠেলে নিতেছো, তার মানে ওর আদি অবস্থাটা কি? মানে স্থির অবস্থাতেই ছিল, পরবর্তীতে তুমি ঠেলে ঠেলে নিছো, তাই না? এই যে এটাই লিখবা যে আদি বেগ ইউ সমান কত? 0। আদি বেগ ইউ সমান কত? 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? এরপর কি লিখবা? এরপর লিখবা যে অতিক্রান্ত দূরত্ব, কারণ তোমাকে অতিক্রান্ত দূরত্বটাও দিয়ে দিছে। অতিক্রান্ত দূরত্ব এস সমান কত? 50 মিটার। তুমি এখান থেকে কি বের করবা বলো? ত্বরণ বের করবা না? কারণ তোমার ইউ দেওয়া আছে, এস দেওয়া আছে, টি দেওয়া আছে। তো তুমি এখান থেকে কি বের করবা? অ্যাক্সেলারেশন এ। তাহলে চলো, এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন এস কে রাখো, ইউ এর মানটা যেহেতু 0, এই পার্টটুকু 0, তাহলে এখানে কি থাকে? হাফ এ টি স্কোয়ার। তুমি কি বের করবা? এর মান। আর আমি তোমাদেরকে একটা কথা অলওয়েজ বলি যে তোমার যার মানটা লাগবে তুমি আগে ওই জিনিসটাকে আলাদা করে নিবা, মান পরে বসো, সমস্যা নেই। আগে কি করবা? জিনিসটাকে একটু আলাদা করে নিবা। ঠিক আছে? আমার এখান থেকে লাগবে কি? এ। তাহলে দেখো তো, এই 2টা এই পাশে কি ভাগ, ওই পাশে গেলে কি হবে? গুণ। তাহলে 2s সমান এ টি স্কোয়ার। তাহলে 2s টি স্কোয়ার এই পাশে গুণ, এই পাশে আসলে ভাগ। তো এখন চলো 2 কে রাখো, এস এর মানটা কত? 50। এরপর টির মানটা কত? টির মানটা হলো যে 10। সো আলটিমেটলি তোমার ত্বরণটা বের হয় কত? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে? এটা হলো ত্বরণ বের হয়। তো দেখো আলহামদুলিল্লাহ, আমি এম পেয়ে গেছি যেটা আমার লাগতো, আমি ত্বরণও পেয়ে গেছি যেটা আমার লাগতো। আর আমি এখন কি লিখবো? যে দেওয়া আছে ঘর্ষণ বলটা এত। হ্যাঁ, এরপর কি লিখবো? যে দেওয়া আছে ঘর্ষণ বল এফ সমান এত। হ্যাঁ, দেওয়া আছে ঘর্ষণ বল এফ সমান 2 নিউটন।
হ্যাঁ, এখন তুমি কি বের করতেছিলা বলো তো? তুমি প্রযুক্ত বল বের করতেছিলা না? তাহলে আলটিমেটলি এই যে দেখো লিখবা যে প্রযুক্ত বল সমান কি কার্যকরী বল যোগ ঘর্ষণ বল, তাই না বলো বাচ্চারা? তো কি লিখবা যে প্রযুক্ত বল সমান কি কার্যকরী বল যোগ ঘর্ষণ বল। ঠিক আছে, তোমরা কি বুঝছো আমি কি বলছি? দেখো তো আমার কি কি লাগতো, আমার আগে এম এর মানটা লাগতো, আমার ত্বরণটা লাগতো, আমি দুইটাকে ইন্ডিভিজুয়ালি বের করছি। বের করার পর আমি গিভেন ডেটা গুলো লিখছি, লিখার পর তারপরে লিখলাম যে আমার ঘর্ষণ বল দেওয়া আছে এত, ঠিক আছে, মানে ঘর্ষণ বল দেওয়া আছে এত, তারপর প্রযুক্ত বল সমান কি কার্যকরী বল যোগ ঘর্ষণ বল। তাহলে আলটিমেটলি লিখবা যে কার্যকরী বল এম এ আর ঘর্ষণ বল হলো এফ। তো এখন মানগুলো আল্লাহর নাম নিয়ে বসায় দাও। এটা কত 21 আর এখানে হলো 2। সো আলটিমেটলি এটা কত বের হয় 22 নিউটন। তাহলে প্রযুক্ত বলের মানটা কত বের হলো 22 নিউটন। ট্রলিটির ওপর প্রযুক্ত বলের মানটা কত বের হয়েছে 22 নিউটন। ডান। তারপর দেখো গ নাম্বার গুলো ইজি হয়। তোমরা অনেকে চিন্তা করো যে আপু ফিজিক্স তো করতেছি, মানে গ নাম্বার তো পারি, গ নাম্বার নিয়ে কারো কোনো প্রবলেম নেই, গ নাম্বার মনে হয় কি যে 3 মার্ক মনে হয় ফাউ দিয়ে দিতেছে, গ নাম্বার পাওয়া যায়। কিন্তু ঘ নাম্বারে গিয়ে হলো সবচেয়ে বেশি প্রবলেম তোমরা ফেস করো। ঘ নাম্বারটা কেন জানো তোমরা পারো না, আল্লাহ ভালো জানে, তোমাদের দোষ না, আমিও পারতাম না, সমস্যা নেই, কিন্তু এটা প্র্যাকটিস করে করে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, প্র্যাকটিস করে করে ইনশাল্লাহ হয়ে যাবে। দেখো ঘ নাম্বারটা কি বলছে, ঘ নাম্বারটা বলছে বল অপসারণের পর ট্রলিটি 600 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা, এটা কোয়েশ্চেন করছে, এটা তোমার কাছে কোয়েশ্চেন করছে যে যখন কিনা বল মানে বল অপসারণ করবা, মানে প্রথম 10 সেকেন্ড যাবত কি করছো, ওরে বল প্রয়োগ করছিলা না, বুঝে বলো, প্রথম 10 সেকেন্ড যাবত কি করছো, ওরে বল প্রয়োগ করছো। তো বলতেছে যে 10 সেকেন্ড পর আর তো কোনো বল প্রয়োগ করো নাই, তাহলে 10 সেকেন্ড পর যে বল প্রয়োগ করো নাই তারপর 600 মিটার দূরত্ব অতিক্রম করবে কিনা, বুঝছো, বল যে প্রয়োগ করো নাই তারপরও ও 600 মিটার দূরত্ব অতিক্রম করবে কিনা তোমার কাছে কোয়েশ্চেন করছে। তো চলো এটার অ্যান্সার আমরা করে ফেলি, এটার অ্যান্সার আমরা করে ফেলি। কিন্তু তার আগে কি আপু চিত্র, এটা তো চিত্র আঁকলে হইতো, আঁকি নাই, আল্লাহ ভালো জানে কেন, মনে ছিল না হয়তো, নাহলে আমি দেখবা ম্যাক্সিমাম কোয়েশ্চেন যখন করাবো, মানে কোয়েশ্চেনের অ্যান্সার যখন করাবো দেখবা আমি চিত্র আঁকতেছি। বলো এটার ভর কত পাইছি 200 কেজি, সরি 20 কেজি। এরপর এর আদিবেগ তো ছিল 0, তাই না, ওর আদিবেগ ছিল 0, ওর ত্বরণ কত পাইছিলাম, ত্বরণ পাইছিলাম 1, আর ওর একটা দূরত্ব দেওয়া ছিল 50 মিটার, আর মেবি একটা টাইম দেওয়া ছিল কত 10 সেকেন্ড, তাই না। এখন তোমরা আমারে বলো তো 10 সেকেন্ড পর কি আর বল প্রয়োগ করছো, না। 10 সেকেন্ড পর কি আর বল প্রয়োগ করছো, না। এখন এখানে আরেকটা ডেটা আমি লিখিই নাই, সেটা হলো ধরো এই যে এই ট্রলিটা এখান থেকে এখানে গেছে, হ্যাঁ ধরলাম কি এই ট্রলিটা এখান থেকে এখানে গেছে, আমার এই পুরো মাঠের জন্য ঘর্ষণ বল দেওয়া না, বলো আমার এই পুরো মাঠের জন্য কি দেওয়া, ঘর্ষণ বল দেওয়া না, ঘর্ষণ বলটা কত 2 নিউটন। যখন কিনা প্রথম 10 সেকেন্ড যাবত তুমি বল প্রয়োগ করছিলা ওর একটা ত্বরণ হইছে, কি বললাম, যখন 10 সেকেন্ড যাবত তুমি বল প্রয়োগ করছো ওর একটা কি হইছে, ওর একটা ত্বরণ হয়েছিল, আর ওই ত্বরণটা কত ছিল 1, আর ত্বরণ হওয়া মানে কি ওর একটা শেষ বেগে আছে, মানে এই যে এই সেগমেন্টে এই যে প্রথম 10 সেকেন্ড পর ওর একটা কি আছে, ওর একটা শেষ বেগ আছে। এরপর দেখো তো এই পুরাটার জন্য একটা ঘর্ষণ বল দিয়ে দিছে 2 নিউটন, তার মানে 10 সেকেন্ডের পর এই যে এই 10 সেকেন্ডের পর এখানে কি কাজ করতেছে বলো, এই 10 সেকেন্ড পর তো ওর মধ্যে কোনো বল নাই বা ওর মধ্যে কোনো বল কাজ করতেছে না, কিন্তু এই 10 সেকেন্ড পর বস্তুটা ঘর্ষণ বলের প্রভাবে যাচ্ছে। কি বললাম, 10 সেকেন্ড পর বস্তুটা কিভাবে যাচ্ছে, ঘর্ষণ বলের প্রভাবে যাচ্ছে। সবাই কি বুঝছো কি বলছি, আমি কি বললাম যে এই যে 10 সেকেন্ড পর্যন্ত তুমি বল প্রয়োগ করছো, 10 সেকেন্ডের এক্সাক্ট পরে এই বস্তুটা ঘর্ষণ বলের প্রভাবে যাচ্ছে, 10 সেকেন্ডের পরে এই বস্তুটা কিভাবে যাচ্ছে, ঘর্ষণ বলের প্রভাবে। অনেকে বলবা হ্যাঁ কি বলে, ঘর্ষণ বলের প্রভাবে বস্তু যায়। শোনো একটা জিনিস কি, ও তো গতিশীল ছিল, গতিশীল ছিল না, ও গতিশীল ছিল, এইখানেও গতিশীল ছিল 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 ছিল, ওকে এইখানেও কি ও গতিশীল ছিল। এখন দেখো তো একটা জিনিস চিন্তা করে যে ও তো গতিশীল ছিল, ওর ওপর কোন না কোনো বল তো কাজ করে, তো ঘর্ষণ বল কাজ করা মানে কি, ও যে গতিটা নিয়ে আসতেছিল একটা মোমেন্টে কি ও থেমে যাবে না, বলো এই যে থেমে গেল এটা কার কারণে, ঘর্ষণ বলের কারণেই। ও যে কিছু দূরত্ব যে যাবে এটা ঘর্ষণ বলের কারণেই যাবে, কিন্তু গিয়ে কি থেমে যাবে, কিন্তু গিয়ে কি হবে বলো, থেমে যাবে। ও কিছু দূরত্ব যাবে গিয়ে কি করবে, থেমে যাবে, কার কারণে যাবে, ঘর্ষণ বলের কারণে। তো এটাই লিখবা। তাহলে এখন এখান থেকে দেখে বলো তো ঘর্ষণ বলের প্রভাবে এখান থেকে এখানে যে যায়, তুমি অলরেডি একটা জিনিস জেনে গেছো, সেটা কি ওর ভিটা কত হবে 0,
ঘর্ষণ বলের প্রভাবে এই লাস্টের টুকু যে যায় ওইখানে অলরেডি একটা জিনিস তোমার জানা, সেটা কি v সমান 0। সেটা কি v সমান 0। আরেকটা জিনিস তুমি জানো, সেটা কি বলতো? এই যে এখান থেকে শুরু করছে না, আর এই বস্তুটা প্রথম 10 সেকেন্ড যাবত একটা বল প্রয়োগ করার ফলে যেই ত্বরণ ছিল, এইখানে আসার পর কি ওর একটা শেষ বেগ হয়েছে না? বলো, প্রথম 10 সেকেন্ড যাবত এই বস্তুটার উপর বল প্রয়োগ করা হয়েছে, বল প্রয়োগের ফলে তুমি একটা ত্বরণ পাইছো, আর ত্বরণ পাইছো মানে কি ওর একটা বেগ আছে না, শেষ বেগ আছে না? ওর একটা শেষ বেগ আছে না? প্রথম 10 সেকেন্ড পর কি একটা শেষ বেগ আছে? ওই শেষ বেগটা দ্বিতীয় সেগমেন্টের জন্য আদিবেগ। বুঝছো? প্রথম 10 সেকেন্ড পর যে শেষ বেগটা পাবা ওইটা দ্বিতীয় সেগমেন্টের জন্য কি আদিবেগ। এই কারণে চিত্রটা দরকার। তো শুরুতে তুমি কি বের করবা? এটার আদিবেগটা বের করবা। ঠিক আছে, এটার কি বের করবা? এই যে এটার জন্য আদিবেগ, মানে এখান থেকে আগে শেষ বেগটা বের করবা, v সমান 0 এটা ডিক্লেয়ার করবা। এরপর এইখানে যেহেতু শুধু ঘর্ষণ বল কাজ করতেছে, এইখানে যেহেতু শুধু ঘর্ষণ বল কাজ করতেছে, তার মানে এখানে কি হচ্ছে? মন্দন না? এখানে কি হচ্ছে? মন্দন না? তোমরা তো পড়ছিলা মন্দন মানে কি? বেগ হ্রাসের হারকে কি বলা হয়? মন্দন বলা হয় না? বেগ হ্রাসের হারকে কি বলে? মন্দন বলে। তো এটাই। তো এখান থেকে আমরা কি পাবো? একটা মন্দন পাবো, মানে এ পাবো। এরপর আমরা কি পাইছি? ভি পাইছি, ইউ পাবো। এস এর মানটা বের করবো। কারণ কি? কারণ আমাদেরকে কোয়েশ্চেন করছে না যে 600 মিটার যাবে কিনা। বলো, এটা কোয়েশ্চেন করছে না যে 600 মিটার যাবে কিনা। তাহলে আমরা কি বের করবো? এস এর মানটা। ওকে, চলো বিসমিল্লাহির রহমানির রহিম। তো শুরুতে কি লিখবা? শুরুতে লিখবা গ হতে পাই। গ হতে কি পাইছো বলো তো? গ হতে পাইছো এ সমান কত? 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। টাইমটা কত ছিল? 10 সেকেন্ড। এরপর ইউ সমান কত জানো? 0 মিটার পার সেকেন্ড, তাই না? বলো, এখন এখান থেকে কি বের করবা? 10 সেকেন্ড পর শেষ বেগ। তো 10 সেকেন্ড পর শেষ বেগ v সমান কি হবে? u প্লাস a t। u এর মানটা কত? 0, এর মানটা কত? 1, আর t এর মানটা কত? 10। তাহলে 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, শেষ বেগটা কত? 10 মিটার পার সেকেন্ড। এই যে 10 সেকেন্ড পর শেষ বেগ কত? 10 মিটার পার সেকেন্ড। তাহলে বলো এটা কি আদিবেগ? এখন কি লিখবা? এখন লিখবা যে 10 সেকেন্ড পর বল অপসারণ করা হলো। ঠিক আছে, তো কি লিখবা? যে 10 সেকেন্ড পর বল কি করা হয়েছে? অপসারণ করা হয়েছে। তো অপসারণ করা হয়েছে মানে কি? মানে হলো বস্তুটি ঘর্ষণ বলের প্রভাবে কিছু দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, বল অপসারণ করা হয়েছে মানে এই না যে বস্তুটার সাথে সাথে থেমে যাবে। ঠিক আছে, বল অপসারণ করার পরেও কি হবে? বস্তুটা কিছু দূরত্ব যাবে। অনেক সময় এরকম হয় না যে ধরো আচ্ছা কি দিয়ে উদাহরণ দেওয়া যায়? তো এটুক তো দেখাও যাচ্ছে না। আচ্ছা বলো, তোমরা অনেক সময় কি করো? ফুটবলে লাথি দাও না? ফুটবলে লাথি দেওয়ার সময় কি করো? এই যে এইভাবে একটা পা দিয়ে এভাবে লাথি দাও না? ঠিক আছে না, একটা পা দিয়ে কি করো? এইভাবে লাথি দাও। এখন আমাকে বলো তো, এই যে একটা পা দিয়ে মানে ফুটবলের উপর তুমি বল প্রয়োগ করো কি খুব অল্প সময় যাবত না? বলো, ফুটবলের উপর আমরা বল প্রয়োগ করি কি খুব অল্প সময় যাবত না? এই যে অল্প সময় যাবত বল প্রয়োগ করি, ফুটবলটা কি সাথে সাথে থেমে যায় নাকি আরো অনেক দূরে যায়? অনেকখানি যায় না? কেন যায়? কারণ হলো ওই যে তুমি বল প্রয়োগ করছো, করার পরে ওইটার রেস্ট রয়ে গেছে, অথবা নিচে যখন গড়িয়ে গড়িয়ে যায়, এটা কার কারণে যায়? ঘর্ষণ বলের কারণেই যায়। আর গড়াইতে গড়াইতে একটা মোমেন্টে কি হয়? থেমে যায়। হ্যাঁ, আচ্ছা এখন দেখো যে 10 সেকেন্ড পর বল অপসারণ করা হলো। এরপর কি লিখবা? যে পরবর্তীতে বস্তুটি ঘর্ষণ বলের প্রভাবে কিছু দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, এটা একটু লিখবা। যেহেতু তোমার দ্বিতীয় সেগমেন্টে শুধু ঘর্ষণ বল কাজ করতেছে, তাহলে লিখবা F is equals to কি -2 নিউটন। এখন কথা হচ্ছে আপু, এখানে তুমি -2 নিউটন কেন দিছো? শোনো, ঘর্ষণ বল কি এটা সবসময় কি করে? গতির বিপরীতে কাজ করে না, বা বল যেদিকে প্রয়োগ করতেছে তার বিপরীত দিকে কাজ করে না। এই কারণে কি দিছি? -2 নিউটন। কেউ যদি মনে করো আমি এখানে মাইনাস দিব না, কোনো সমস্যা নাই, তুমি মাইনাস দিও না। ঠিক আছে, তুমি মাইনাস দিও না, না দিয়ে তুমি পাশে লিখে দিবা যে মন্দন হয়েছে। আর যদি এখানে মাইনাস দাও তাহলে মন্দন লেখার দরকার নাই। ঠিক আছে, কারণ ত্বরণের মানটা অটোমেটিক্যালি কি আসবে? -a আসবে। এখন এখানে দেখে বলো তো আমি কি লিখছি? F is equals to কি -2 নিউটন। আর আমি তোমাদেরকে একটা কথা বারবার করে রিপিট করতেছি, সেটা হলো সেকেন্ড সেগমেন্টে শুধুমাত্র ঘর্ষণ বলই কাজ করতেছে।
সেকেন্ড সেগমেন্টে শুধু কে কাজ করতেছে? ঘর্ষণ বল। যার ফলে আমি বলছিলাম যে কোনো প্রকার বল মানে কি? এম এ। তাহলে এম এ সমান কি? এম এ সমান এই যে 2 নিউটন। ঠিক আছে, আমি বলছিলাম যে কোনো প্রকার বল মানে কি? এম এ। আর এখানে কাজ করতেছি কি? মন্দন। মন্দনের জন্য দায়ী হলো ঘর্ষণ বল। মন্দনের জন্য দায়ী হলো ঘর্ষণ বল। এই কারণে আমরা এভাবে লিখছি যে এফ সমান কি? এম এ। তাহলে এখান থেকে কি লিখবো? এ সমান এম এর মানটা বসায় দাও। এম এর মানটা কত? এম এর মানটা হলো 20 কেজি। তো এখান থেকে আসবে হলো -0.1 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখছো এখানে কি আসছে? এটা মাইনাস না? মাইনাস মানে কি? এটা হলো মন্দন। মাইনাস মানে কি? এটা হচ্ছে মন্দন। এটুকু কি ক্লিয়ার? মাইনাস মানে হচ্ছে কি? এটা মন্দন। ঠিক আছে, আচ্ছা এখন বলো তো তুমি কি কি পেয়েছো? তুমি ওই যে এই যে এখানে যে শেষ বেগটা, এটা কি কি লিখতে পারো? এটাকে ইউ হিসেবে লিখতে পারো। তারপর ভির মানটা কত? 0, কারণ ঘর্ষণ বলের প্রভাবে যাচ্ছে। আর এর মানটা পাইছো, তাহলে এখন লিখবা কি? এখন এই যে এখন লিখবা যে ভি সমান কত? 0। এখানে লিখবা যেহেতু ঘর্ষণ বলের প্রভাবে যায়। ঠিক আছে, যেহেতু ঘর্ষণ বল ক্রিয়া করে। ঠিক আছে, তারপর ইউ এর মানটা কত লিখবে? যে এটা না, কারণ প্রথম সেগমেন্টের যেই শেষ বেগটা ওইটাই কি? ওইটাই হলো দ্বিতীয় সেগমেন্টে আদি বেগ। তারপর ওই যে ত্বরণের মানটা বা মন্দনের মানটা পাইছো ওইটাও বসায় দিবা। এখন বলো আমার লাগবে কি? এস এর মান। তাহলে আমি কোন সূত্র অ্যাপ্লাই করব? ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, তাই না? এই সূত্রটা অ্যাপ্লাই করব না? তো চলো, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে এখন এখান থেকে একটু দেখো যে আমার লাগবে কি? এস এর মান। ও গড, আমার লাগবে কি? এস এর মান। হ্যাঁ, তো এখানে যে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার সমান কি? 2as। এখানে এস এর মানটা বের করবা। ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই কি? 2a, কারণ 2 এর পাশে গুণ, এর পাশে আসলে কি? ভাগ। এখন এই যে ক্যালকুলেশন করে ফেলবা। ভির মানটা 0, ইউ এর মানটা জানো 10, তারপর এর মানটা জানো যে -0.1। তো এখান থেকে যদি বের করো 100 ডিভাইডেড বাই 0.2, 500। তো এস এর মানটা কত আসছে? 500 মিটার। দেখছো এস এর মানটা কত আসছে? 500 মিটার। তাহলে ট্রলিটা কি 600 মিটার দূরত্ব অতিক্রম করবে? তো কি বলবা যে বল অপসারণের পরে ট্রলিটি 600 মিটার দূরত্ব অতিক্রম করবে না, এটি 500 মিটার দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, এরকম টাইপের ম্যাথ যখন আসবে যে বল একটা সার্টেইন সময় পর্যন্ত বা বল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কি করছিলা? প্রয়োগ করছিলা, কিন্তু তারপর কি করছো? বল আর প্রয়োগ করো নাই। ঠিক আছে, তারপর কি করো নাই? বল প্রয়োগ করো নাই। আর এখানে ঘর্ষণ বল দেওয়া আছে। এই টাইপের ম্যাথের ক্ষেত্রে কি করবা? এই টাইপের ম্যাথের ক্ষেত্রে সুন্দর মতো আগে তুমি এই যে এইখানের মানে প্রথম সেগমেন্টের যেই শেষ বেগটা ওটা বের করে নিবা। প্রথম সেগমেন্টের শেষ বেগটা বের করবা, যেটা কিনা দ্বিতীয় সেগমেন্টের জন্য কি হবে? আদি বেগ। আবার দ্বিতীয় সেগমেন্টে যেহেতু কোনো বল প্রয়োগ করো নাই, শুধুমাত্র ঘর্ষণ বলের কারণে গেছে, এই কারণে ওইখান থেকে তুমি কি বের করবা? ত্বরণটা বের করবা। ত্বরণ মানে কি? মন্দনটা বের করবা। কি বের করবা বলো? মন্দন বা ত্বরণটা বের করবা। এরপর ফাইনালি কি করবা? এরপর ফাইনালি তুমি এটা ডিক্লেয়ার করবা যেহেতু ঘর্ষণ বলের প্রভাবে যাচ্ছে, তার মানে ওর শেষ বেগটা কি হবে? 0। তার মানে ওর শেষ বেগটা কি হবে? 0। তাহলে তুমি এখান থেকে কি কি পাইছো? ভি পাবা, ইউ পাবা, এ পাবা। তুমি সুন্দর মতো কার মান বের করবা? এস এর মান বের করবা। তাহলে ইনশাল্লাহ এই টাইপের ম্যাথ আসলে কি পারা যাবে না বলো? ইনশাল্লাহ পারা যাবে। তো চলো নেক্সট টাইপের একটা ম্যাথ দেখি। অঙ্ক যখন অনেক বেশি করবা না, বুঝছো, যখন অনেক বেশি অঙ্ক করবা তখন 1 মিনিটের জন্য একটু ব্রেক নিবা, বুঝছো, একটু শ্বাস নিবা। যে কারণ বেশি বেশি ম্যাথ করলে দেখা যায় যে মাথা একটু আওলায় যেতে পারে। হ্যাঁ, ফিজিক্স ইজি অনেক, আলহামদুলিল্লাহ অনেক ইজি, কিন্তু একটু টেকনিক্যালি ওয়েতে পড়তে হবে। গদ বাঁধা নিয়মে পড়লে হবে না। তুমি তোমার ওয়েতে, তোমার মাথায় যেভাবে পড়া ঢুকে তুমি এমনিই পড়বা। ফিজিক্স আসলে অনেক ইজি একটা জিনিস। ঠিক আছে, তো সবাই একটু শ্বাস নাও, কারণ 2টা অঙ্ক অনেকক্ষণ ধরে বুঝাইছি। রিজন আছে, কারণ দেখো প্রথম তো, আর তোমরা তো মানে একদম শুরুর দিকে, তোমরা তো ওইভাবে সিলেবাস তো ওইভাবে পাও নাই, এই কারণে তোমাদেরকে একটু লেন্দি টাইম নিয়ে পড়াইতে হইতেছে। ওকে, দেখো সবাই শ্বাস নিছো? আচ্ছা, এবার দেখো 3 নম্বর সিকিউ, যেটা মহাকর্ষ বল রিলেটেড। ঠিক আছে, মহাকর্ষ বল রিলেটেড। তাহলে মহাকর্ষ বল কোনটা ছিল বলো তো? ওই যে প্রাকৃতিক আমরা বল পড়ছিলাম না, মৌলিক বল পড়ছিলাম না 4টা, মৌলিক বল 4টার মধ্যে প্রথমেই কি ছিল? মহাকর্ষ বল। তো মহাকর্ষ বলের সূত্রটা কি ছিল একটু মনে করো? এই যে এখানে ফাঁকা জায়গা আছে,
এফ সমান বলো বলো জি m1 m2 ডিভাইডেড বাই কি ডি স্কয়ার, এটা ছিল না? মহাকর্ষ বলের সূত্রটা কি ছিল? জি m1 m2 ডিভাইডেড বাই কি ডি স্কয়ার, ডি স্কয়ার বা আর স্কয়ার, ডি স্কয়ার বা আর স্কয়ার, মনে আছে? এটা ছিল কি মহাকর্ষ বল, এটা কি ছিল মহাকর্ষ বলের সূত্র ছিল। এখন চলো এরপর জি 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 ছোট হাতের জি, এটা সূত্র কি ছিল? জি এম বাই আর স্কয়ার, এটা ছিল না বলো? এখানে বড় হাতের জি মানে কি? বড় হাতের জি মানে হলো মহাকর্ষীয় ধ্রুবক, যেটার মান ক্যালকুলেটরে দেওয়া আছে বা তোমরা মুখস্থ করতে পারো। ক্যালকুলেটরে কনস্ট 39, এটা ক্লিক করলেই আমরা বড় হাতের জি বা মহাকর্ষীয় ধ্রুবক বা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট আমরা কি পেয়ে যাব, রাইট? আচ্ছা, আর ছোট হাতের জি মানে কি ছিল? ছোট হাতের জি মানে ছিল অভিকর্ষজ ত্বরণ। ছোট হাতের জি মানে কি ছিল? অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ মানে কি? একটা বস্তুকে পৃথিবী তার নিকট কটুক বলে টানে, ঠিক আছে? তাই কি ছিল? তাই ছিল ছোট হাতের জি বা অভিকর্ষজ ত্বরণ। এখন চলো আমরা সবাই তাহলে মোটামুটি এই দুইটা সূত্র জানি, তাই না? আমরা সবাইকে এই দুইটা সূত্র জানি না বলো? আমরা প্রথমেই কি মহাকর্ষ বলের সূত্রটা জানি। মহাকর্ষ বলের সূত্রটা কি ছিল? F is equals to G m1 m2 divided by d square। সবাই আমার সাথে একটু বলো, মহাকর্ষ বলের সূত্রটা কি ছিল? F সমান G m1 m2 divided by কি d square, ঠিক আছে? এরপর ছোট হাতে জি অভিকর্ষজ ত্বরণ, ওইটার সূত্র কি ছিল? ওইটার সূত্র ছিল জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার, জি এম ডিভাইডেড বাই কি আর স্কয়ার। এখানে জি মানে কি? মহাকর্ষীয় ধ্রুবক। বড় হাতের এম মানে কি? বেসিক্যালি ছিল পৃথিবীর ভর, কিন্তু কি তুমি যার বা যেই গ্রহের ধরো অভিকর্ষ ত্বরণ বের করবা, এম মানে কি? ওই গ্রহের ভর। I'm extremely sorry। আচ্ছা, তো এখানে জি মানে কি ছিল? মহাকর্ষীয় ধ্রুবক। আর এখানে এম মানে কি ছিল? যে গ্রহের অভিকর্ষ ত্বরণ বের করবা ওই গ্রহের ভর। সবাই একটু সাথে সাথে উচ্চারণ করবা, তাহলে দেখবা মুখস্থ হয়ে যাবে। তাহলে মুখস্থ হয়ে যাবে একদম ইজিলি। আর আর মানে কি ছিল? আর মানে ছিল হলো ওই গ্রহের ব্যাসার্ধ। আর মানে কি ছিল? ওই গ্রহের ব্যাসার্ধ। চলো এখন একটা একটা করে সলভ করি। দেখো, চাঁদ পৃথিবী থেকে এত কিলোমিটার দূরে অবস্থিত, ফাইন। চাঁদ আর পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব বলে দিছে, ঠিক আছে? প্রথম লাইনটাতেই কি বলছে? চাঁদ আর পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব। তো বললো যে চাঁদ পৃথিবী থেকে এত কিলোমিটার দূরে অবস্থিত। চাঁদের ভর ও ব্যাসার্ধ যথাক্রমে এত ও এত, ফাইন। আমাদেরকে কি দিছে? চাঁদের ভর দিয়ে দিছে, আর কি দিছে? চাঁদের ব্যাসার্ধ দিয়ে দিছে। ওকে, তো গ নাম্বার কোয়েশ্চেন, চাঁদে জির মান। ভাই জির সূত্র এই যে এটা, জির সূত্র কি পড়ছি? জি এম বাই আর স্কয়ার না? এখন এখানে এম এর জায়গায় কি হবে? এম এর জায়গায় হবে হলো তোমার চাঁদের ভরটা, আর এখানে আর এর জায়গায় কি হবে? চাঁদের ব্যাসার্ধ। তাহলে এই যে এখানে লিখবা যে দেওয়া আছে বা গিভেন, যেহেতু তোমার জির মান বের করতে বলছে, তো লিখবা যে চাঁদের ভর mass of moon mm কত? 7.3 into 10 to the power 22 kg। এরপর কি? এরপর হলো যে চাঁদের ব্যাসার্ধ, চাঁদের ব্যাসার্ধ আর সমান 1.74 into 10 to the power 6 মিটার, ঠিক আছে? তাহলে এখন এখান থেকে দেখে বলো তো, আর তুমি জানো মহাকর্ষীয় ধ্রুবক জি, এটা জানো তো, এই যে এটার মান জানো 6.673 into 10 to the power minus 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, ঠিক আছে? তাহলে এইগুলার মান আমরা জানি। তো এখন কি লিখবা? যে চাঁদে অভিকর্ষ ত্বরণ জি সমান জি এম এম বাই কি আর এম স্কয়ার। আচ্ছা, এটাকে আর এম দ্বারা প্রকাশ করো। হ্যাঁ, মুন তো এই কারণে, হ্যাঁ পৃথিবী তো না, মুন যেহেতু এই কারণে এটা দিয়ে ইয়ে করো আর কি। আরে হয় না কেন? তো মুন দিয়ে ডিনোট করলাম, হ্যাঁ যেহেতু চাঁদ এই কারণে আমরা কি দিয়ে ডিনোট করলাম? মুন দিয়ে। ওকে, তাহলে এখন এই যে মানটান যদি বসায় দাও তোমরা অ্যান্সারটা পেয়ে যাবা না বলো? এই যে মানটান বসায় দিবা, একটু দেখে শুনে বসাও, কারণ ভুল টুল দিতেছো কিনা মান, এটা একটা মানে ভাবনার বিষয়। কারণ অনেক সময় দেখা যায় যে বেখেয়ালিতে মান ভুল হয়ে যায়। ইচ্ছা করে কিন্তু আমরা কোনো ভুল করি না, ভুলেই হয়। ভুল কিন্তু ভুলের কারণেই হয় ভাই।
তো তোমরা এখানে একটু ক্যালকুলেশন করে নিও, আমার ক্যালকুলেশনে ভুলও থাকতে পারে কারণ আমার ক্যালকুলেটরটা বেশি আপডেটেড না, বাচ্চা ক্যালকুলেটর আর কি, মানে ছোটবেলায় যেটা ইউজ করতাম ওইটা। তো এটাকে চাইলে তুমি যে 2.8 লিখতে পারো, 2.8 ইন্টু 10 টু দি পাওয়ার 6। এই যে আমি মেবি স্কোয়ার দেইনি। এবার আসছে কিন্তু তাও, আচ্ছা দাঁড়াও, তোমাদেরকে যেটা বললাম ক্যালকুলেশনটা ঠিকঠাক মতো যদি না বসা হয় যে আমার মতো অবস্থা হবে। আমি এই যে মিলাইতে পারতেছি না এখন। ক্যালকুলেশন বললাম না, ক্যালকুলেটরটা হলো ছোট বাচ্চাদের ক্যালকুলেটর। আমি যেটা ইউজ করে অভ্যস্ত এটা ওটা না, তো ডিফিকাল্টিস হচ্ছে একটু। এখন এখন একদম পারফেক্টলি আসছে। 1.6089 এত। আপু দশমিকের পর কয়টা ঘর নিব? শোনো, আমাদের সেফটি প্রথমে। তো দশমিকের পর তোমরা কয়টা ঘর নিবা? 4টা ঘর নিয়ে নিও। অনেকে বলতে পারো আপু বেশি হয়ে যায়। আচ্ছা বেশি হয়ে যায়, কিছু করার নাই তো, বেশি লিখলে তো তোমার নাম্বার কাটতেছে না। ধরো তুমি একটা ঘর লিখছো দশমিকের পর বা 2টা ঘর লিখছো, এখন টিচার চিন্তা করছে বা টিচার আশা করে রাখছে তুমি 3টা ঘর লিখবা, তুমি 3টা লিখো নাই, তুমি লিখছো 2টা ঘর পর্যন্ত, মানে দশমিকের পর 2টা ঘর লিখছো, তখন যদি কেটে দেয় টিচারে বলতে পারবা যে আমারটা মানে কাইটা দিলেন কেন? টিচার তোমার উত্তর কি দিবে জানো? বলবে আমার ইচ্ছা। এখন তো তার ইচ্ছা মতো একটু কাজ করো, 4টা ঘর নিবা। ওকে, আচ্ছা এবার দেখো ঘ নাম্বারটা। ঘ নাম্বারটা একটু ইন্টারেস্টিং একটা ম্যাথ, বুঝছো? ওই মহাকর্ষ বল থেকে আমি মোটামুটি 3টা টাইপের কোয়েশ্চেন উঠায় নিয়ে আসছি, মানে একটু খুঁজে টুজে 3টা টাইপের কোয়েশ্চেন উঠায় নিয়ে আসছি, যে এই 3টা টাইপের কোয়েশ্চেন পড়লে তোমাদের মনে করো মোটামুটি ইয়েটা শেষ হবে আর কি, মানে মহাকর্ষ বলের যে সিকিউ গুলো ওটা শেষ হবে। তাহলে এখন এখান থেকে দেখো ঘ নাম্বারটা, পৃথিবী ও চাঁদের মাঝে কোন বিন্দুতে চাঁদ ও পৃথিবীর আকর্ষণ বল সমান? কথাটা বুঝো, পরের পেজে যাই আগে, চলো তারপরে ডিসিশন নিতেছি। ওকে, তো ধরো এটা হলো পৃথিবী, ঠিক আছে, তোমার আর্থ মানে ME, আর এইটা হলো মুন MM, মানে ম্যাজ অফ মুন ম্যাজ অফ আর্থ। তো এই দুইটার মধ্যবর্তী একটা দূরত্ব তোমারে দিয়ে দিছে, আর বলছে এই দুইজনের মাঝে কোন বিন্দুতে ওর আকর্ষণ বল আর ওর আকর্ষণ বল কি হবে? ইকুয়াল হবে। ঠিক আছে, আকর্ষণ বল ইকুয়াল হবে, এটা কেমনে বুঝবা? ধরো মাঝের যে কোনো একটা পয়েন্ট তুমি বের করবা, এখন পয়েন্টটা কি তুমি জানো? না, যা জানি না তাকে কি ধরে নিব? এক্স ধরে নিব, মানে একটা চলক হিসেবে ধরে নিব। ঠিক আছে, তোমাকে যেহেতু বলতেছে যে এই পৃথিবী আর চাঁদের মাঝে কোন বিন্দুতে আকর্ষণ বল কি হবে? ইকুয়াল হবে, তো তুমি কি করবা বলো তো? তুমি সুন্দর মতো একটা পয়েন্ট ধরে নিবা, যে মনে করি পৃথিবী হতে অমুক বিন্দুতে এক্স মিটার দূরে, অথবা চাঁদ হতে এক্স মিটার দূরে অমুক বিন্দুতে আকর্ষণ বল সমান। ঠিক আছে, আর ওই বিন্দুতে একটা ভরকে কাউন্ট করবা। ওই বিন্দুতে কি করবা? একটা বস্তুকে কাউন্ট করবা, মানে একটা বস্তুকে, ঠিক আছে, একটা জেনারেল একটা বস্তুকে কাউন্ট করবা, যে অমুক বস্তুর ওপর কি ওর আকর্ষণ বল আর অমুক বস্তুর ওপর কি চাঁদের আকর্ষণ বল। ঠিক আছে, দুইটার আকর্ষণ বল কি হবে? সেম হবে। হইতে বাধ্য আর কি। তো চলো দেখি আগেরটার থেকে একটু ডেটা নিয়ে নিই। আমাদের চাঁদ পৃথিবী থেকে 3.9 ইন্টু 10 টু দি পাওয়ার 5 কিলোমিটার, আর চাঁদের ভর হচ্ছে 7.3। দেখি যাই, হলো ওর ভর, এটা হলো এর দূরত্ব। চলো আরেকটু দেখি। ওকে, ঠিক আছে, তাহলে এইটুক ডেটা আমি আপাতত নিয়ে নিলাম। ঠিক আছে, আমরা চাঁদের ভরটা এখানে লিখলাম, আর হলো পৃথিবী আর চাঁদের মধ্যবর্তী দূরত্ব লিখছি। এখন বলো তো আমরা কি পৃথিবীর ভরটা জানি না? পৃথিবীর ভরটা কত? 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কেজি, তাই না? 6 ইন্টু 10 টু দি পাওয়ার কি 24 কেজি। তাহলে এখন এখান থেকে দেখে তোমরা আমার একটা কথা বলো, একদম ঠান্ডা মাথায় বলবা। তোমাদেরকে বলছে এটুক দূরত্বে কোন বিন্দুতে পৃথিবীর যে আকর্ষণ বল আর চাঁদের যে আকর্ষণ বল দুইটা কি হবে? ইকুয়াল হবে। তো তোমরা এখানে একটা পয়েন্ট ধরে নিবা, যে মনে করি পৃথিবী হতে এক্স মিটার দূরত্বে, এটাকে এ পয়েন্ট,
এটাকে সি পয়েন্ট আর এটাকে বি পয়েন্ট কাউন্ট করো। আর এখানে এম ভরের একটা বস্তুকে কল্পনা করো মনে মনে, ঠিক আছে? এখানে কি করবা, এম ভরের একটা বস্তুকে কল্পনা করবা। অনেকে কোয়েশ্চেন করবা, আপু এখানে এম ভরের বস্তুকে কেন নিলাম? ভাই বারবার করে তোমাকে বলছে যে পৃথিবীর যে আকর্ষণ বল, চাঁদের যে আকর্ষণ বল, দুইটা কি হইতে হবে, ইকুয়াল হইতে হবে। এখন এই যে আকর্ষণ বলটা প্রয়োগ করে, এটা কি মহাকর্ষ করতেছি না? তো মহাকর্ষ বল মানে কি ছিল, দুইটা বস্তু তাদের ভরের কারণে পরস্পরকে আকর্ষণ করবে, দুইটা বস্তু তাদের ভরের কারণে পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। তাহলে এই যে এটা একটা বস্তু, এটা একটা বস্তু, দুইজনের কি লাগবে, ভর লাগবে। তাহলে এই পয়েন্টে তুমি কি করছো, এম কেজি একটা ভর ধরে নিছো। তুমি যদি চাও এখানে ওয়াই কেজি ধরবা, ইউ ক্যান গো ফর ইট, তুমি এটার জন্য যাইতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এরপর তাহলে এখান থেকে দেখে বলো তো, পৃথিবী থেকে এই বস্তুর দূরত্ব এক্স মিটার, তাহলে চাঁদ থেকে এই বস্তুর দূরত্ব কতটুকু হবে? এই পুরাটার দূরত্ব হলো এটা, তাহলে এই যে এটা যে মিটার, এটুক দূরত্ব কি হবে, পুরাটা মাইনাস এটুক না? বুঝে বলো, এই যে বি থেকে সি পর্যন্ত দূরত্ব কি হবে, এই পুরাটা মাইনাস কি এই এক্স মিটার না? এখন এখানে আবার একটা প্যাচ আছে, তোমার এটা কি কিলোমিটারে দেওয়া, এটা কি মিটারে দেওয়া, তাহলে এই কিলোমিটারকে কি করবা, মিটারে কনভার্ট করবা না? আর একটা কথা মাথায় রেখো, যে ফিজিক্সে যখন কোনো ম্যাথ করতে যাবা, ওইটাকে অবশ্যই অবশ্যই এসআই এককে কনভার্ট করে নিবা, ঠিক আছে? ওটাকে কি করবা, এসআই এককে কনভার্ট করে নিবা। যেমন এটা কিলোমিটার দেখার সাথে সাথে তোমার প্রথম দায়িত্ব কি, এটাকে মিটারে নিয়ে নাও, ওকে? তাহলে এখন এখান থেকে দেখে বলো, এখান থেকে একটু কত, 3.9 ইন্টু 10⁻⁸, সরি -8 না, 8 মাইনাস এক্স, ওকে? তাহলে এখন আমরা কি কি পাইছি, তো তুমি বের করবা পৃথিবীর আকর্ষণ বল আর কি চাঁদের আকর্ষণ বল, কার জন্য, আমার জন্য না তোমার জন্য, এম কেজি বস্তুর জন্য, ঠিক আছে? তো চলো এখানে লিখবা যে দেওয়া আছে বা আমরা জানি, তো এখানে লিখে দাও দেওয়া আছে বা আমরা জানি। তো দেওয়া আছে কি, পৃথিবী ও চাঁদের কাটা, হ্যাঁ, চাঁদের মধ্যবর্তী দূরত্ব, পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী দূরত্ব কত, 3.9 ইন্টু 10⁸ মিটার। এরপর কি, এরপর হলো চাঁদের ভর এম, এম সমান কত, এই যে 7.3 ইন্টু 10⁻, কত, 22 কেজি, ঠিক আছে? এটা হলো চাঁদের ভর। তারপর কি, পৃথিবীর ভর, ও গড, পৃথিবীর ভর তোমরা জানো যে এম ই সমান কি 6 ইন্টু 10⁻24 কেজি, এটা মুখস্থ করাইছিলাম, মনে আছে? আচ্ছা, আর কি, আর ওই যে তোমরা এখন লিখবা যে ধরি বা মনে করি, ধরি পৃথিবী হতে এক্স মিটার দূরত্বে সি বিন্দুতে পৃথিবী ও চাঁদের আকর্ষণ বল সমান হবে। তাহলে বলো, পৃথিবীর যে আকর্ষণ বল এটাকে দাও এফ ই, আর চাঁদের যে আকর্ষণ বল এটাকে দাও এফ এম। তাহলে বলো তো, পৃথিবী আর ওই বস্তুটার মধ্যবর্তী আকর্ষণ বলের সূত্র কি হবে? এই যে এদিকে তাকাও, ওয়াল্লাহ আগে, ও সরি আগের পেজে ছিল, ওই যে মহাকর্ষ বলের সূত্র কি পড়ছি, জি m1 m2 ডিভাইডেড বাই কি ডি স্কয়ার বা আর স্কয়ার, তাই না? তাহলে এখন দেখে বলো তো, জি কে রাখো এখানে, প্রথম বস্তুটা কি পৃথিবী না, তাহলে এম এম। এরপর দ্বিতীয় বস্তুটা কি ছিল, দ্বিতীয় বস্তুটা কি, ওই যে ওই বস্তুটা না, ওই যে ওই এম কেজি ভরের বস্তুটা না? কথা বুঝো, তোমাকে বলছি যে আকর্ষণ বলটা কি হবে, ইকুয়াল হবে। তাহলে পৃথিবী আর এই বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল বের করবা, চাঁদ আর এই বস্তুর আকর্ষণ বল বের করবা। তাহলে এখান থেকে দেখে বলো তো, জি এম ই ইন্টু কি ওই ছোট হাতের এম ভরের বস্তু। তাহলে আমরা কি পাইছি, ওই যে রিলেট করার ট্রাই করো, চলো সূত্রটা লিখে দিই, সূত্রটা পাশে লিখে দিই। মহাকর্ষ বলের সূত্র কি পড়ছিলাম, এফ সমান জি m1 m2 ডিভাইডেড বাই কি ডি স্কয়ার না, জির জায়গায় জি কে রাখছো, m1 মানে প্রথম বস্তুর ভরটা কত, এই যে পৃথিবীর ভরটা, তারপর দ্বিতীয় বস্তুর ভরটা কত, ওই এম কেজি ভরের বস্তুটা, তারপর ডি মানে কি মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই পৃথিবী আর এই বস্তুর মধ্যবর্তী দূরত্ব কত, এক্স, তাহলে এই যে এক্স স্কয়ার, বুঝছি, ডান। এরপর কি, এরপর হলো চাঁদের জন্য না, সেম ভাবে জি m1, এখানে m1 মানে কি চাঁদের ভরটা, তাহলে এই যে m
মুন। এরপর M2 মানে কি? M2 মানে এই যে এইটা না, কারণ চাঁদ আর এই বস্তুর মধ্যে বের করতে চাচ্ছ। আর এখানে দূরত্বটা কি? দূরত্বটা হলো এই যে B থেকে C পর্যন্ত কতটুক, B থেকে C পর্যন্ত কতটুক, এই যে এটা যে 3.9 into 10 to the power 8 minus x, এটা হলো দূরত্ব। বাট দূরত্বের উপর কি হবে? স্কয়ার। দূরত্বের উপর কি হবে? স্কয়ার। জি জি কাটা, ছোট হাতের mm কাটা। দেখছো অঙ্ক এমনে হয়ে যাবে, যে এমনে অঙ্ক এমনে হয়ে যাবে। কেমনে? এমনে। কেন? কারণ তুমি যদি রুলস অনুযায়ী আগাও, ঠিকঠাক মতো আগাও, তাহলে দেখবো অঙ্ক আসলেই হয়ে যাবে তাড়াতাড়ি। আমার কাছে অ্যাকচুয়ালি লাগবে কার মানটা বলো তো? এখানে আননোন কি? এখানে আননোন হলো আমার এক্স এর মান, তাহলে আমি কি বের করব? এক্স এর মানটা বের করব। এখন মানগুলো বসাও। তুমি আর্থের ইয়ে জানো? ও গড, তুমি পৃথিবীর ভরটা জানো না? বলো পৃথিবীর ভরটা কত? 6 into 10 to the power 24। লেখা উঠে না, কেমন লাগে? ওকে, এরপর কি? এক্স এর মানটা জানো না? এরপর দেখো মুনের ভরটা কত? 7.3 into 10 to the power কত? 22। এরপর তোমার ওই যে 3.9 into 10 to the power কত? 8 minus x, না হোল স্কয়ার দিছিলাম। ওকে, হোল স্কয়ার। এখন একটা জিনিস মাথায় রেখো, সেম সেম জিনিস আমরা এক পাশে নিব। যেমন এটা একটা সংখ্যা আর এটা কোনো সংখ্যা না, এটা এক্স। এরপর এটা একটা সংখ্যা, এটা কোনো সংখ্যা না, এটা কি? এক্স ওয়ালা একটা টার্ম। তাহলে আমরা যেহেতু এক্স এর মানটা লাগবে, আমরা এটাকে এই পাশে আনবো আর ওরে ওই পাশে নিয়ে রেখে দিব। ঠিক আছে? তো চলো, এটাকে যদি এই পাশে আনো তো কি হয়? 3.9 into 10 to the power 8 minus x whole square divided by কি x square সমান 7.3 into 10 to the power 22। আর নিচে এখন কাকে আনছি? এই যে ওরে না, ওরে রেখে দিবা। ওকে, এবার কিছু জিনিস মুছি, এই যে এগুলো মুছলাম। ওকে, ঠিক আছে। তাহলে এখন চলো আবার এই যে এদিক থেকে এদিকে, হ্যাঁ আবার আলাদা না কেউ। তো একটা কথা মাথায় রাখবা যে সেম সেম করতে পারলে বেটার হয়। এটার উপরও স্কয়ার, এটার উপরও স্কয়ার, তো দুইজনকে মিলে কি হোল স্কয়ার দেওয়া যায় না? যায়। তো দুইজনকে মিলে হোল স্কয়ার দিয়ে দাও। হোল স্কয়ার সমান এই যে ওই পাশে যেটা আছে। কিরে ভাই, লিখতেছি লেখা উঠতেছে না কেন? আচ্ছা যাই হোক, দেখো তোমরা আবার ভাইবো না যে আপু মেবি এদিকে ভুল করে ইয়ে করছে। ভাই লিখি, অনেক সময় লেখা উঠে না, হ্যাঁ? তো এইগুলো আবার ভাইবো না যে তোমরা ভুল। তোমরা ভুল না, ওকে? তোমরা কিন্তু ভুল না। দেখো এই যে হোল স্কয়ার, এটা এই পাশে গিয়ে কি হবে? রুট হয়ে যাবে। ওকে, তো ক্যালকুলেশন করার সময় একটু কেয়ারফুল থাকবা। একটু কেয়ারফুল থাকলে ক্যালকুলেশনটা মানে বেটার হবে আর কি। এখানে রুট করে দিই, চলো। ওফ, কি যে ক্যালকুলেটার। 7.3 into 10 to the power 22 divided by হলো 6 into 10 to the power 24। তোমরা আমার সাথে সাথেও ক্যালকুলেশনটা করবা, ঠিক আছে? তাহলে বেটার হয় আর কি। তো একটা আসছে দশমিকের মান, আমি এটাকে এসডি তেও মানে কনভার্ট করতে পারতেছি না, বললাম না বাচ্চা কালের ইয়ে। সো যাক, তো এখান থেকে চলো এখন ক্রস গুণ করবা এটা এটা, ঠিক আছে? তাহলে ক্রস গুণ করলে জিনিসটা অনেকটা এরকম হয়। তো এখন বলো এক্স ওয়ালা টার্ম এক পাশে নাও, তাহলে এটা মাইনাস, ওই পাশে গেলে কি? প্লাস। তো এখান থেকে এক্স এর মানটা কমন নিলে 0.110302 প্লাস কত 1 3.9 into 10 to the power 8। ওকে, তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা যোগ করবা, যোগ করলে আসবে কত? শোনো, আমি এইখানে লিখছি হলো এটুকু মান, কিন্তু ক্যালকুলেটারে আমার অ্যান্সার যেটা আসছিল না, আমিও পুরোটাই নিব। তাহলে এখানে কত হবে বলো? তো এটাকে 3.9 into 10 to the power 8 এক্স কে রাখো, এটা হবে হলো 1.110302। তাহলে এক্স এর মানটা তোমরা বের করতে পারবা। এই পুরোটা এই পাশে গুণ, ওই পাশে গেলে কি? ভাগ। ঠিক আছে, দেখি আরেক লাইন মুছি। এই ক্যালকুলেশন করতে করতেই জীবন অর্ধেক চলে যাবে না। তাহলে এখানে তোমার এক্স এর মানটা কত আসে? ধরো তাহলে এখানে এক্স এর মানটা এখন দেখো কত আসে? 3.9 10 to the power 8 ডিভাইডেড বাই কত? 1.11030। ওকে, সো এখান থেকে ওই যে ইএনজি তে ক্লিক করে 3.51 into 10 to the power 8 এত মিটার। তার মানে পৃথিবী থেকে এত মিটার দূরত্বে
পৃথিবী থেকে এত মিটার দূরত্বে কোন একটা বিন্দুতে তোমার পৃথিবীর যে আকর্ষণ বল আর চাঁদের যে আকর্ষণ বল ওই দুটা কি হবে, ইকুয়াল হবে। ঠিক আছে, আচ্ছা তো নেক্সট ম্যাথে আমরা যাচ্ছি। তার আগে আমি একটু পানি খেয়ে নিই। ওকে দেখো, এই ম্যাথটা খুঁজতেছিলাম, এটা ভালো ভালো একটা ম্যাথ। এই টাইপের একটা ম্যাথ তোমরা মেবি চট্টগ্রাম 24 না 23 একটা দেখবা, যখন এই চ্যাপ্টার সলভ করবে আর কি, বোর্ড কোশ্চেন তখন দেখবা। তো দেখো বলছে একজন লোকের ভর 50 কেজি, তিনি অন্য গ্রহে অবতরণ করে বেশ হালকা অনুভব করলেন। মানে অন্য একটা গ্রহ গেছে, নিজেকে একটু হালকা ভাবতেছে, যারে হালকা লাগতেছে। এরপর পৃথিবীর ভর ওই গ্রহের ভরের 81 গুণ, মানে ওই গ্রহের ভর যা পৃথিবীর ভর তার 81 গুণ। ঠিক আছে, এবং ব্যাসার্ধ এবং পৃথিবীর ব্যাসার্ধ তার ব্যাসার্ধের 4 গুণ। ওই গ্রহের ব্যাসার্ধ যতটুকু পৃথিবীর ব্যাসার্ধ কি তার 4 গুণ। ঠিক আছে, মানে 4 টাইমস বেশি, মানে 3 টাইমস বেশি আর কি, যদি আমরা বলি। তো যাক, দেখো গ নাম্বারটা কি বলছেন, গ্রহটির অভিকর্ষ ত্বরণ নির্ণয় করো। ঠিক আছে, এখন সুন্দর মতো বলো তো, আমরা অভিকর্ষ ত্বরণের সূত্র জানি, জি সমান কি gm/r²। ঠিক আছে না, এখানে আমরা কি জানি যে পৃথিবীর আমরা জানি g ইজ ইকুয়ালস টু কি gm/r²। এখন কোশ্চেন হলো আপু, আমাদের যে ওই গ্রহের অভিকর্ষ ত্বরণ যে বের করতে দিছে, আমার কিন্তু এখানে ভরের মানটা ডিরেক্টলি দেয় নেই, আর খালি এটুক বলছে যে গ্রহের যেই ভর পৃথিবীর ভরটা কি হবে, 81 গুণ হবে। মানে আমার যেই ডেটা দিছে, যেমন আমার এখানে অভিকর্ষ ত্বরণ বের করতে গেলে এম লাগতো, এমটাকে রিলেট করে দিছে পৃথিবীর সাথে। আবার আমার এই জির মানটা বের করতে গেলে আর লাগতো, আরটাকেও রিলেট করে দিছে কার সাথে, পৃথিবীর সাথে। মহা মুশকিল। তো চলো সমস্যা নেই, আমরা বলো তো এখানে এম এর মানটা কি তুমি জানো, মানে ওই গ্রহের ভরটা কি তুমি জানো, না। ওই গ্রহের আরটা কি তুমি জানো, না। যখন আমরা দুইটা জিনিস অ্যাকুরেটলি বা এক্স্যাক্টলি জানি না, তখন আমরা কি করব, ইকুয়েশনের মাধ্যমে সলভ করব। কথাটা কি বলছি বুঝছো? আবার বলি শোনো, যখন কিনা আমরা একটা বা দুইটা রাশির মান জানবো না, ঠিক আছে, তখন আমরা ওইখানে কি করব, ইকুয়েশন তৈরি করব। তখন কি করব বলো, ইকুয়েশন তৈরি করব। ইকুয়েশন তৈরি করার মাধ্যমে আমরা জিনিসটা সলভ করব। ঠিক আছে, তো চলো বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি এখানে ধরবা যে ধরি গ্রহটির ভর এম, গ্রহটির ভর কি ছোট হাতের এম। তাহলে গ্রহটির ভর যদি ছোট হাতের এম হয়, পৃথিবীর ভর বড় হাতের এম সমান কত হবে বুঝে বলো তো। দেখো বলছে পৃথিবীর যেই ভর ওইটা কি ওই গ্রহের 81 গুণ, তার মানে পৃথিবীর যেই ভরটা ওইটা কি ওই গ্রহের 81 গুণ। পৃথিবীর ভর ওই গ্রহের 81 গুণ, এই যে ওই গ্রহ, ওই যে ওই গ্রহ, ওই গ্রহের 81 গুণ। ঠিক আছে, পৃথিবীর যেই ভর এটা কি, এটা হলো ওই গ্রহের 81 গুণ। এরপর বলছে যে গ্রহটির ব্যাসার্ধটাও ধরে নাও, ধরো গ্রহটির ব্যাসার্ধ হলো আর, ছোট হাতের আর। ঠিক আছে, গ্রহটার ব্যাসার্ধ কি ধরছো, ধরো ছোট হাতের আর। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ কত হবে বলো, তোমাকে বলে দিছে পৃথিবীর ব্যাসার্ধ ওই গ্রহের ব্যাসার্ধের 4 গুণ। পৃথিবীর ব্যাসার্ধ বড় হাতের আর ওই গ্রহের ব্যাসার্ধের 4 গুণ। পৃথিবীর ব্যাসার্ধ ছোট হাতে ওই গ্রহের ব্যাসার্ধ কি ছোট হাতের আর, আর পৃথিবীর ব্যাসার্ধ বড় হাতের আর সমান কি ওই গ্রহের 4 গুণ। ওই গ্রহের 4 গুণ, তাহলে ওই গ্রহের ব্যাসার্ধ হলো কি আর, আর পৃথিবীর ব্যাসার্ধ কত তার 4 গুণ, শেষ 4 আর। বুঝছো সবাই, বুঝছো যে পৃথিবীর ব্যাসার্ধটা যদি আর হয়, মানে পৃথিবীর ব্যাসার্ধটা যদি বড় হাতের আর হয়, তাহলে এটা কি, এটা হলো ওই গ্রহের 4 গুণ, ওই গ্রহের 4 গুণ। একটু ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমরা একটা ইকুয়েশন বানাইতেই পারি। এখন আমরা একটা ইকুয়েশন কি বানাতে পারি না বলো, যে ওই গ্রহের, আমরা যেহেতু ধরে নিছি ওই গ্রহের ভর ধরে নিছি, আর কি ওই গ্রহের আমরা ব্যাসার্ধ ধরে নিছি, আমরা ওই গ্রহের কি ধরছি, ভর ধরে নিছি, আর কি ব্যাসার্ধ ধরে নিছি। তাহলে আমরা সুন্দর মতো ওই যে ওই গ্রহটির অভিকর্ষ ত্বরণ বের করব। ওই গ্রহটির অভিকর্ষ ত্বরণ, হ্যাঁ আমার কাছে হয়তো কোনো ভ্যালু নাই, আমার কাছে হয়তো কোনো ভ্যালু নাই, ঠিক আছে, কিন্তু দেখো আস্তে আস্তে গিয়ে ইকুয়েশন হিসেবে সলভ করতে পারলেই হয়েছে। যে ওই গ্রহটির অভিকর্ষ ত্বরণ জি সমান বড় হাতের জি, তারপর কি যেই গ্রহের অভিকর্ষ ত্বরণ বের করবা ওই গ্রহের ভর। ঠিক আছে, তাহলে ওই গ্রহের ভরটা কি ছোট হাতের এম ডিভাইডেড বাই যেই গ্রহের অভিকর্ষ ত্বরণ বের করবা তার ব্যাসার্ধ।
তার ব্যাসার্ধ কি আর, ছোট হাতের আর স্কোয়ার, ঠিক আছে, তার ব্যাসার্ধ কি ছোট হাতের আর স্কোয়ার। তাহলে বলো এটা কি, এটা একটা ইকুয়েশন না? কারণ ইকুয়েশন কখন হয়, যখন আননোন কিছু থাকে। ধরো তুমি একটা ইকুয়েশন লিখছো, লিখার পর বা ধরো সমান চিহ্ন দিয়ে কিছু একটা লিখছো, ওইখানে যদি তুমি আননোন কোনো কিছু পাও তাহলে কি দিবা, 1 নাম্বার 2 নাম্বার দিবা, বুঝছো? যদি আননোন কোনো কিছু পাও তাহলে কি করবে, 1 নাম্বার আর 2 নাম্বার বসায় দিবা। তাহলে 1 আর 2, এই যে 1 নাম্বারটা বসাইছো, এবার কি লিখবা, এবার লিখবা পৃথিবীর 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 জি, মানে ওই যে অভিকর্ষ ত্বরণ। তাহলে পৃথিবীর জি কি হবে, জি। তারপর এম মানে কি, এম মানে হলো যার অভিকর্ষ ত্বরণ বের করতেছো তার ভর। পৃথিবীর ভর কি পাইছো, বড় হাতের এম। তারপর পৃথিবীর ব্যাসার্ধ কি পাইছো, বড় হাতের আর, তার উপর কি স্কোয়ার। এখন কথা হচ্ছে আপু, এইখানে তো তুমি ওই যে দেখো ভরের মানটা একটা লিখছিলা, তারপর কি ব্যাসার্ধের মান একটা লিখছিলা, তাহলে এগুলা কি করব, এগুলা এখন রিপ্লেস করে দিব না বলো? আমি যেহেতু ভরের মান একটা লিখছিলাম, এরপর আমি যেহেতু ব্যাসার্ধের মান একটা লিখছি, তাহলে এখানে কি করবো, এটাকে আমি রিপ্লেস করে দিব, ঠিক আছে? তো বলো তো এম মানে কত, 81 ছোট হাতের এম। এরপর আর মানে কি, আর মানে হলো 4r হোল স্কোয়ার, আর মানে কি 4r হোল স্কোয়ার, ঠিক আছে? এখন চলো একটু রিপ্লেস করি আর একটু, অঙ্ক কিন্তু অলমোস্ট শেষের দিকে। আচ্ছা, ওই গ্রহের ত্বরণকে G1 আর পৃথিবীর ত্বরণকে G2 ধরো, ঠিক আছে? তাহলে বলো এখানে কি আসে, এখানে আসে হলো G81m ডিভাইডেড বাই কত, 4 4 16, 16 আর স্কোয়ার। এবার এটাকে দাও 2 নাম্বার। সবাই কি খেয়াল করছো, আমি G1 পাইছি, তারপর কি G2, G2 মানটা পেয়েছি। এখন আমি যে ইকুয়েশন 1 আর 2 পাইছি না, এটা এখন আমি কিছু একটা করব। ইকুয়েশন 1 আর 2 যে পেলাম, এই যে আমি ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 পাইলাম, এখন এই দুটার আমি কি করব বলো? এই যে ইকুয়েশন 1 আর 2 পাইছি, এটাকে এখন আমি হয় যোগ করব, বিয়োগ করব, গুণ করব, ভাগ করব। এটা কার উপর ডিপেন্ড করে, সুবিধার উপর ডিপেন্ড করে। এখন বলো তো এই ইকুয়েশনে আননোন m, আননোন r স্কয়ার, এই ইকুয়েশনে আননোন m আর ও এরটা তো ছোট হাতের ছিল, মনে করাবা না? আও, ওইটা তো ঠিকই ছিল, একটু মনে করাবা না যে আপু এটা তো ছোট হাতের ছিল। ও সরি সরি সরি, কেমন বাস থেকে কেমনে, সরি। যাক, দেখো তাহলে এখানে কত, 16 r স্কয়ার। ওকে, এখন বলো তো এইখানে আননোন m, আননোন r স্কয়ার, আননোন m, আননোন r স্কয়ার, তাহলে এই দুটাকে কি করতে হবে, আবার নালিফাই করতে হবে না? বলো, কি যেন একটা শব্দ করলো মনে হলো, বলো এই দুটাকে কি করতে হবে আমার, নালিফাই করতে হবে না? এই দুটাকে কাটাকাটি করতে হবে। তো কাটাকাটি করার জন্য কি করবা, দুটারে ভাগ দিবা, ঠিক আছে? দুটারে কি করবা, ভাগ দিবা। এই যে 2 আর 1 দিয়ে ভাগ দিবা, মানে এই যে 2 নাম্বার ইকুয়েশন আর 1 নাম্বার ইকুয়েশন কি করব, ভাগ দিব। তো বলো, তো 2 কে 1 দিয়ে বা 1 কে 2 দিয়ে, যেটা মন চায়। আমি কার মান বের করতে চাচ্ছি, আমি বের করতে চাচ্ছি কি, ওই গ্রহের অভিকর্ষ ত্বরণ, মানে G1। আমি কি বের করতে চাচ্ছি, G1। আমি কি বের করতে চাচ্ছি, G1। তাহলে G1 যেহেতু বের করবো, তাহলে 1 নাম্বারকে ভাগ দিব 2 নাম্বার দিয়ে, ঠিক আছে? 1 নাম্বারকে ভাগ দিব কি 2 দিয়ে, তাহলে 1 নাম্বার এই পাশ ভাগ যাবে, মানে ইকুয়েশনের এই পাশ বাম পাশ ডিভাইডেড বাই বাম পাশ, ডান পাশ ডিভাইডেড বাই ডান পাশ। তাহলে বাম পাশে আছে G1 আর এই পাশের বাম পাশে আছে কি G2, সমান এই পাশের ডান পাশে কি আছে, GM বাই, এই যে দেখো দেখা যায় GM বাই ছোট হাতের r স্কয়ার। তাহলে এই যে GM বাই ছোট হাতের r স্কয়ার ডিভাইডেড বাই এই পাশের বাম পাশে যা আছে G81m ডিভাইডেড বাই কত, 16 r স্কয়ার, ঠিক আছে? আচ্ছা চলো এখন একটু মুছি, খুবই হিজিবিজি হয়ে যাচ্ছে। ওকে, নাইস। এবার দেখো তাহলে এখান থেকে সুন্দর মতো বলো G1 বাই G2 কে রাখো। আর একটা কথা, আমরা কিন্তু অভিকর্ষ ত্বরণ, পৃথিবীর অভিকর্ষ ত্বরণ কিন্তু জানি, হ্যাঁ, এটা কিন্তু ভুলো না, আমরা কিন্তু পৃথিবীর অভিকর্ষ ত্বরণ জানি। তাহলে এখন দেখে বলো তো এই যে GM বাই r স্কয়ার, আর এই জিনিসটাকে কি করবো আমরা, উল্টায় দিব না? এই জিনিসটাকে উল্টায় দিব। তাহলে উল্টাইলে কি হবে, যে 16 r স্কয়ার ডিভাইডেড বাই কি G81m। তাহলে জি কেটে দাও, r স্কয়ার কেটে দাও, mm কেটে দাও, দেখো সব কাটাকাটি আছে। তাহলে G1 বাই G2 সমান এখানে কত, 16 বাই 81। আমার যেহেতু G1 এর মান লাগবে, আর G2 মানে কি ছিল, পৃথিবীর অভিকর্ষ ত্বরণ না? G2 মানে কি ছিল, পৃথিবীর অভিকর্ষ ত্বরণ। তাহলে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মান তো আমরা জানি 9.8। তাহলে যে G2 টাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে G2 টাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে G2 মানে কত, ওই যে 9.8, ঠিক আছে?
আমরা কি পৃথিবীর অভিকর্ষ ত্বরণ জানি না বলো? আমরা পৃথিবীর অভিকর্ষ ত্বরণ জানি তো 9.8, ওটা বসায় দিব। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি 1.9358, ও গড, ওকে। আরে দেখছো লেখার অবস্থা, এটা কত আসছে? 1.9358 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, গ নাম্বারটা শেষ। গ নাম্বারটাই ভেজাল ছিল, আর কিছু ভেজাল নেই। ঘ নাম্বারটা অনেক ইজি। কিছু কিছু ম্যাথ এরকম হয় যে গ কঠিন, ঘ অনেক ইজি। এটা হলো ওই টাইপের। আচ্ছা, তাহলে এটুক কি বুঝছো? যখন কিনা তোমাকে এরকম একটা সম্পর্ক দিয়ে দিবে, তোমাকে অ্যাকচুয়াল ভ্যালু দিবে না বা এক্সাক্ট ভ্যালু দিবে না, না দিয়ে জাস্ট একটা সম্পর্ক বলবে, তখন তুমি কি করবা? তখন তুমি সুন্দর মতো এই যে এগুলো ধরবা। ঠিক আছে, ধরে নিয়ে নিয়ে পরে সুন্দর মতো আমরা করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা। তো এখন চলো মানে ইকুয়েশন বানাবা আর কি। যখন তোমারে একদম ভ্যালু দিয়ে দিবে না, তখন কি করবা? ইকুয়েশন বানাবা। ইকুয়েশন বানায়া ওই দুটোরে ভাগ দিয়ে দিবা। ভাগ দিলে দেখবা একটার মান তো তুমি জানোই, পৃথিবীর অভিকর্ষ ত্বরণ তো আমরা জানি 9.8, ঠিক আছে না? পরে ওইটা দিয়ে ভাগ দিয়ে দিব। এবার দেখো বিসমিল্লাহির রহমানির রহিম, ঘ নাম্বারটা। লোকটি ওই গ্রহে কত ওজন হারায়, মানে লোকটা ওই গ্রহে কতটুকু ওজন হারাবে। পৃথিবীতে লোকটার ওজন বের করবা এমজি দিয়ে। তারপর ওই গ্রহের জি তো পাইছো, তারপর কি ওই গ্রহের ওজনটা বের করবা, মানে লোকটার ওজনটা বের করবা। তাহলে তুমি কি পেয়ে যাবা? ওজন হারায় কতটুকু এটা পাবা। এরপর তোমার এটাও কোশ্চেন করছে যে এবং তার ভর কত হলে গ্রহে যে ওজন পরিমাপ করছে, মানে গ্রহে ও যে ওজন পাবে, ওর ভরটা কত হইলে গ্রহে যে ওজন পাবে পৃথিবীতে কি ওজনের মানে মান সেম হবে। ঠিক আছে, চলো এটা করে ফেলি। 1.9 একটু মাথায় রাখলেই হবে না। দেখো ঘ নাম্বারটা কি বলছে দেখো। ঘ নাম্বারটা বলছে লোকটি ওই গ্রহে কত ওজন হারায়। তো লিখবা লোকটির ভর এম সমান কত? 50 কেজি। পৃথিবীর অভিকর্ষ ত্বরণ মানে জি, এটা কত? 9.8। তো পৃথিবীতে লোকটির ওজন এটা লিখবা। পৃথিবীতে ওই বান্দাটার ওজন বা পাবলিকটার ওজন ডাব্লিউ সমান কি এম জি। তাহলে এম এর মান লিখবা, জির মানটা লিখবা। আচ্ছা, এখানে জির মানটা 1.9358, 490 নিউটন। এটা হলো পৃথিবীতে। হ্যাঁ, আর কি লিখবা? যে পৃথিবীর জি লিখছো, এরপর কি চাঁদের যে জি ওটা কত? 1.9358। এটা গ হতে পাইছি। হ্যাঁ, এনে লিখবা গ হতে। তাহলে এখন কি লিখবা? যে চাঁদে লোকটির ওজন। তো চাঁদে লোকটার ওজন কি হবে বলো? সেম এমজি, যে ডাব্লিউ সমান কি এমজি। এটাকে যদি W1 দাও, এটাকে W2 দাও, তাহলে ভর কত? 50, আর এটা কত? 1.9358। সো ক্যালকুলেট করি চলো। 50 গুণ 1.9358, সো 96.79 নিউটন। এটা হলো কি চাঁদে লোকটার ওজন। তাহলে লোকটা কি হিউজ পরিমাণে ওজন হারাইছে না? এখন লিখবো অতএব ওজন হারায় 490 মাইনাস কত? 96.79, তো 393.21। এই কারণেই কিন্তু নিজেরা হালকা মনে করতেছিল। ঠিক আছে, তাহলে লোকটার ওজন আমরা কতটুকু হারায় ওটা বের করছি। এখন পরের সেগমেন্টে যাও। তার ভর কত হলে, মানে ভরের মানটা তোমাকে বের করতে বলছে এখন। তার ভর কত হলে গ্রহে যেই ওজন পরিমাপ করছে, গ্রহে কতটুক পাইছে এটুক, গ্রহে যেই ওজনটা পাইছে পৃথিবীর ওজনের কি হবে? সেম হবে। ঠিক আছে, তাহলে শর্ত মতে হলো গ্রহের ওজন মানে গ্রহে ব্যক্তির ওজন বা লোকটির ওজন, গ্রহে লোকটির ওজন সমান কি পৃথিবীতে ওজন। এটা খুবই সিম্পল একটা ম্যাথ, খুবই সিম্পল, মানে কনসেপচুয়াল আর কি, ইজি। গ্রহের ব্যক্তির ওজনটা কত ছিল? 96.79, আর পৃথিবীতে ওজনটা কি হবে? এম প্রাইম জি, তাই না বলো? এম প্রাইম কেন দিছি? কারণ এম এর মানটাই তো আমরা বের করবো, ভরের মানটা বের করবো না? ভরের মানটা বের করবা। তাহলে এম প্রাইম সমান কি হবে? 96.79 ডিভাইডেড বাই কত? জি, জির মানটা কত? 9.8। সো এইখান থেকে চলো
মানটা বের করে ফেলি 9.876। তো লোকটার ভর যদি 9.87 কেজি হয়, তাহলে লোকটা পৃথিবী মানে ওইখানে পৃথিবীর যে ওজন মানে পৃথিবীতে ওই লোকটার যে ওজন আর গ্রহে যে লোকটার ওজন তা কি হবে? সেম হবে। সবাই কি বুঝছো? তাহলে পৃথিবীতে লোকটার যে ওজন আর গ্রহে যে লোকটার ওজন এটা কি হবে? সেম হবে। যখন কিনা ব্যক্তির ভর কত হবে? এই যে এখানে 9.876 হবে। তাহলে ইনশাল্লাহ এই টাইপের ম্যাথ গুলো আসলে কি আমরা পারবো না বলো? এই টাইপের ম্যাথ গুলো আসলে কি আমরা পারবো না? ইনশাল্লাহ পারা যাবে। তো আরেকটা ম্যাথ আমি রাখছি, এটা আজকে আর করাবো না। আজকে প্রায় 4টা ম্যাথ করাইছি, 4টা ম্যাথ। তো এই 4টাই ভালো মতো তোমরা দেখবা, ঠিক আছে? ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আরো করাবো। আল্লাহ হাফিজ, ভালো থাকো, আসসালামু আলাইকুম।